কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। আমি রাতুল আছি আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। শুরুতেই খুব বেশি কথা নয়, পুরো এক সপ্তাহ পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি সাপ্তাহিক ভৌতিক অনুষ্ঠান ভূতবেলা নিয়ে। আমি পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো এবং আপনারা আমাদের সাথে রেডিওর ওপাশে শুনছেন আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমে এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের রেডিও সারাবেলা যে একমাত্র ফেসবুক পেজ থেকে আমরা লাইভ করছি। সো শোনার পাশাপাশি এখন আপনারা আমাদেরকে দেখতেও পারছেন। সো এইরকম একটা জায়গা থেকে আমি আসলে আপনাদেরকে নিয়মকানুনগুলো জানিয়ে দেবো যে আপনারা কোন কোন মাধ্যমে আপনাদের কথাবার্তাগুলো আমাকে জানাতে পারেন, অথবা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে এই স্টুডিওতে বসে শেয়ার করতে পারেন, অথবা আপনার ঘটনা আমাকে জানাতে পারেন। আমি শুরুতেই আপনাদেরকে জানাতে চাই, আপনি যদি চান আপনার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, তাহলে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। এবং আপনাদের মনের কথাগুলো, অর্থাৎ মনের কথাগুলো বললে ভুল হবে, আপনাদের মনের অনুভূতিগুলো, যে আপনারা ভৌতিক ঘটনাগুলো শুনছেন এবং শোনার পর আপনার কী অনুভূত হচ্ছে এবং আপনি কতটুকু ভয় পেয়েছেন অথবা আদৌ ভয় পাচ্ছেন কি না, এবং আপনার সমস্ত কিছু কথাবার্তা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমাদের রেডিও সারাবেলা যে ফেসবুক পেজটি থেকে আমরা এই মুহূর্তে লাইভ করছি, সেই লাইভের কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের মতামতগুলো আমাকে জানিয়ে দিতে পারেন। সো আর আমার হাতে প্রতি সপ্তাহের মতো কিছু ভৌতিক ঘটনা এসে থাকে, যেগুলো আপনাদের লেখা, আপনাদের পাঠানো, আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। সো সেই ঘটনাগুলোর মধ্যে থেকে আমি বাছাই করে প্রথমে একটি ঘটনা আপনাদেরকে পড়ে শোনাবো। আজকে আমার কাছে বেশ কয়েকটি মেইল রয়েছে এবং মেইলগুলো বেশ বড়। সো প্রথম মেইলটি যেটি আমাদেরকে পাঠিয়েছেন সেটি দিনাজপুর থেকে আমাদেরকে এক ভাই পাঠিয়েছেন। ওনার নাম সাজিদ হোসেন, উনি দুর্গাপুর রাজশাহী থেকে আমাদেরকে মেইলটি পাঠিয়েছেন। সো আমি আসলে খুব বেশি কথা না বাড়িয়ে চলে যেতে চাই আমার হাতে থাকে সেই প্রথম মেইলটিতে। এবং আপনারা হয়তো আমাদের স্টুডিওতে দেখেই আজকে বুঝতে পারছেন যে ভিন্ন একটা জায়গায় এবং ভিন্ন একটা পরিবেশে আমরা ভূতবেলা করছি। হ্যাঁ, আমরা ভিন্ন একটা জায়গায়, আমরা ভিন্ন একটা স্টুডিওতে বসে ভূতবেলা আজকে প্রচার করছি এবং আমি জানি না কেমন হচ্ছে, এবং আপনারা আমাদেরকে জানাতে থাকুন যে আজকে কেমন লাগছে, এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে ভূতবেলা রিলেটেড আমাদেরকে জানাতে পারেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, সেটি হলো আমাদের ভূতবেলার নামে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল কেউ অসাধু উদ্দেশ্যে ক্রিয়েট করেছেন এবং কন্টিনিউসলি আমাদের ভিডিওগুলো ছাড়ছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজটি বন্ধ করুন, অন্যথায় আমরা আইনি কোনো একটা স্টেপ নেব আপনার বিরুদ্ধে। তো যাই হোক, আর কথা বাড়াতে চাই না, আমার হাতে থাকা সেই মেইলটিতে চলে যেতে চাই আমি, এবং আপনারা জানাবেন কিন্তু আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের ভূতবেলা। উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাতুল ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যা আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়ের জীবনে ঘটেছিল। ঘটনাটি এতটাই বাস্তব যে এটি শোনার পর আমি নিজেও রাতে একা থাকতে ভয় পাই। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ঘটনা। আমার আত্মীয়ের নাম জাহিদ হোসেন। তিনি পেশায় একজন চিত্রশিল্পী। শহরের কোলাহল আর মানুষের ভিড় তার মনকে অস্থির করে তুলত। তাই তিনি প্রায় ছবি আঁকার জন্য নিরিবিলি কোনো একটা স্থানে চলে যেতেন। প্রকৃতি এবং নির্জনতার মধ্যে তিনি তার শিল্প খুঁজে পেতেন। একবার তিনি এক বন্ধুর পরামর্শে একটি গ্রামের দিকে রওনা দিলেন। গ্রামটি তার খুব পরিচিত ছিল। গ্রামটির নাম ছিল কামারপাড়া, আর সেটির অবস্থান ছিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায়। গ্রামের সবাই খুব ভালো ছিলেন, কিন্তু তাদের চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত একটা অনুভূতি কাজ করত তার। জাহিদ যখন সেখানে পৌঁছান, তো একটা পুরনো বাড়িতে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে বাড়িটি ছিল বেশ বড় এবং অনেকদিন ধরেই খালি পড়েছিল। গ্রামের লোকজন বলতো এটি এক সময় এক বিশাল পরিবারের মানুষজন বসবাস করতেন এই বাড়িতে, এবং সেই পরিবারের প্রধান অর্থাৎ মূল ব্যক্তি ছিলেন একজন বয়স্ক ব্যক্তি যার নাম আশরাফ। তিনি অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ব্যক্তি ছিলেন এই গ্রামের। তার পরিবারে ছিল তার স্ত্রী, 2 ছেলে এবং তাদের স্ত্রী সন্তান। গ্রামের লোকজনের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। আশরাফ সাহেবের বিরুদ্ধে স্থানীয় গরিব মানুষদের
কৃষি জমি জোর করে দখল করার অভিযোগ ছিল। অনেকেই মনে করতেন তিনি একজন নিষ্ঠুর এবং লোভী মানুষ। গ্রীষ্মের এক রাতে আশরাফ সাহেবের পুরো পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ জানত না তারা কোথায় গিয়েছিল, তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এবং সেই তখন থেকে বাড়িটি পরিত্যক্ত। গ্রামের মানুষজনরা বিশ্বাস করত আশরাফ সাহেবের অন্যায় কাজের জন্যই তার ওপর কোনো এক অভিশাপ নেমে এসেছিল। তারা বলতো ওই রাতে বাড়িতে নাকি কোনো একটা কান্নার শব্দ শোনা যায়। জাহিদ এই ধরনের গল্পে বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন এগুলো নিছক কুসংস্কার। প্রথম কয়েকদিন যাবৎ বেশ ভালোই কাটল। দিনের বেলায় আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আঁকতেন, আর রাতের বেলা বাড়ির বারান্দায় বসে প্রকৃতির শব্দ শুনতেন। তিনি গ্রামের মানুষদের সাথে কথা বলে অনেক গল্প জেনে নিলেন। তারা তাকে বলতো রাতে গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পায়, কারণ সেখানে নাকি প্রায় অদ্ভুত সব ঘটনা ঘটে যায়। জাহিদের সব শুনে মনে মনে হাসতেন এবং ভাবতেন গ্রামের মানুষজনের কল্পনা শক্তি কতটাই না প্রখর। একদিন রাতে জাহিদ তার ঘরে বসে ছবি আঁকছিলেন। রাত তখন প্রায় ৩টা, চারিদিকে একদম নিস্তব্ধ। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি চাপা গুঞ্জন। মনে হলো যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কথা বলছে, কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না, বেশ অস্পষ্ট। জাহিদ প্রথমে পাত্তা দিলেন না। একসাথে কথা বলছে কিন্তু কোনো কথা বোঝাচ্ছে না। তিনি কোনো পাত্তা না দিয়ে ভাবলেন রাতের বেলায় কোনো কীটপতঙ্গের আওয়াজ হবে হয়তোবা। কিন্তু পর মুহূর্তেই তিনি বুঝতে পেলেন এটা একটা কান্নার শব্দ। শব্দটা ছিল স্পষ্ট, তার খুব কাছাকাছি থেকে আসছিল শব্দটা। জাহিদ ভয়ে ঘরের চারদিকে তাকালেন, কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না। জাহিদ ভয় পেলেন, কিন্তু একজন শিল্পী হিসেবে তার কল্পনা শক্তি বা কৌতূহল ছিল প্রখর। তিনি নিজেকে বোঝালেন যেটা হয়তো তার মনের ভুল। তিনি আবার নিজের কাজে মনোযোগ দিলেন, কিন্তু পর মুহূর্তেই তিনি অনুভব করলেন কেউ যেন তার ঘরের ভেতর হাঁটছে। জাহিদ ভয়ে কাঠ হয়ে গেলেন। তিনি বিছানা থেকে উঠে পড়লেন। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি ফিসফিসানি, পালাও পালাও এখান থেকে। জাহিদ ভয়ে ভয়ে গলার আওয়াজটি চেনার চেষ্টা করলেন। তার মনে হলো কোনো একটা নারী কণ্ঠস্বর। তিনি ফিসফিস করে বললেন, কে আপনি, কি চান? কিন্তু কোনো উত্তর পেলেন না। জাহিদ বুঝতে পারলেন এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। তিনি সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যেতে চাইলেন। তিনি যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন তার মনে হলো কেউ যেন তার পেছন থেকে অনুসরণ করছে। সেই কৌতূহল থেকে পেছনে ফিরে তাকালেন, কিন্তু পেছনে কিছুই দেখতে পেলেন না। আবারও তিনি হাঁটা শুরু করলেন এবং জাহিদ তিনি গ্রামের প্রধান রাস্তা দিয়ে অনেক দূর হেঁটে গেলেন এবং তার গায়ে কাঁটা দিয়ে উঠতে থাকলো। যখন তিনি দেখলেন আবারও তিনি সেই বাড়ির সামনে এসেছেন এবং প্রচণ্ড অবাক হলেন, এটা কিভাবে সম্ভব? তিনি তো অনেকক্ষণ ধরে হাঁটছেন এবং অনেক দূরে চলে এসেছেন। জাহিদ আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু একই ঘটনা ঘটল। তিনি আবার সেই বাড়ির সামনেই এলেন। তৃতীয়বারের মতো তিনি আবার হাঁটা শুরু করলেন। এবার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। তিনি ভয়ে ভয়ে পেছনে তাকালেন এবং দেখলেন একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি তার পেছনে দাঁড়িয়ে আছে। ছায়ামূর্তিটি একটি বিকৃত হাসি দিল এবং বলল, কোথায় পালাবে? তুমি তো আমার ভেতর আটকা পড়েছ। জাহিদ ভয়ে ভয়ে চিৎকার করে উঠল। তার কাছে মনে হলো যেন সমস্ত শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে। ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে আসতে থাকলো, আর তার শরীরটা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। জাহিদ চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারছিলেন না। তার মনে হচ্ছিল তার শরীরটা ধীরে ধীরে গলে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকজন জাহিদকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় দেখতে পেলেন। তার হাতে পায়ে শরীরের বিভিন্ন জায়গায় ছিল কামড়ের দাগ, আর তার চোখের নিচে ছিল তীব্র কালি। তার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল এবং এক রাতের ব্যবধানে অনেকটা ওজন কমে গিয়েছিল। জাহিদ জ্ঞান ফেরার পর প্রথম যে কথাটি বললেন তা ছিল এরকম, আমাকে বাঁচাও। গ্রামের লোকজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেন এবং সেদিনের পর থেকে জাহিদ আর কখনো স্বাভাবিক হতে পারেননি। প্রায়শই তিনি চিৎকার করে ওঠেন আর বলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তার চোখের নিচে সবসময় কালি জমে থাকে, আর তার চেহারায় একটা ভয়ঙ্কর আতঙ্ক খেলা করে। এই ঘটনার পর থেকে জাহিদ আর কখনো তার গ্রামের বাড়িতে ফিরে যায়নি। তিনি একাই শহরে থাকেন।
আর কাউকে তিনি বলেন না তিনি কেন এতটা ভীতু হয়ে গেছেন, কারণ তিনি জানেন তিনি দেখেছেন, তা কেউ বিশ্বাস করবেন না। আর তিনি কাউকে যদি বলেন তাহলে তার জীবনেও হয়তো বা বিপদ নেমে আসতে পারে। এই ভাবনা থেকে তার সাথে কি হয়েছে, কি ঘটেছে তিনি শেয়ার করেন না কারোর সাথে। এরপর তিনি তার শহরের একটি ছোট্ট ফ্ল্যাটে একা বাস করতেন। কিন্তু কামারপাড়ার সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে ফিরত। রাতে ঘুমোতে গেলে তিনি দেখতেন সেই পরিত্যক্ত বাড়ির দৃশ্য, শুনতে পেতেন সেই চাপা গুঞ্জন আর ফিসফিসানি। তার চোখের নিচে কালি জমে যেত, আর প্রায়শই তিনি দুঃস্বপ্নের মধ্যে চিৎকার করে উঠতেন। পরিবারের সদস্যরা তাকে অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কোনো ডাক্তারই তার সমস্যার সমাধান করতে পারেননি। তারা বলতেন জাহিদের মন দুর্বল হয়ে গেছে, এটা একটি মানসিক রোগ। জাহিদ বুঝতে পারতেন তার ভেতরে কোনো অস্বাভাবিকতা নেই। সেই ভয় তাকে দিন দিন কুঁকড়ে দিচ্ছিল। জীবনের প্রতি তার আগ্রহ কমে গেল। একরকম প্রায় ছবি আঁকা ছেড়েই দিলেন। তার শরীরও শুকিয়ে যেতে লাগলো, যেন ভেতর থেকে কেউ যেন তার জীবনী শক্তি প্রতিনিয়ত শুষে নিচ্ছে। শহরের চিকিৎসকরা যখন হাল ছেড়ে দিলেন, তখন তার এক দুঃসম্পর্কের আত্মীয়, যিনি নিজেও এসব বিষয়ে আগ্রহী, তিনি জাহিদকে এক স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান এবং তিনি পরামর্শ দিলেন সেখানে যাওয়ার জন্য। সেই কবিরাজের নাম ছিল ওমর আলী। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছোট্ট একটি গ্রামে থাকতেন। তিনি প্রচলিত চিকিৎসার বাইরে কিছু পদ্ধতি ব্যবহার করতেন এবং এজন্য তার কিছু সুনাম ছিল। জাহিদ প্রথমে রাজি হলেন না, কিন্তু আর কোনো উপায় না দেখে কবিরাজের কাছে যেতে রাজি হলেন। ওমর আলী জাহিদের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। তিনি কিছু জিনিস জিজ্ঞাসা না করে শুধু জাহিদের চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বাবা, তোমার ওপর কোনো অভিশাপ নেই, কিন্তু তুমি একটি ফাঁদে পা দিয়েছ। তুমি যেখানে গিয়েছিলে সেটি একটি অভিশপ্ত জায়গা। সেখানকার একটি অশুভ শক্তি তোমার সাথে চলে এসেছে। জাহিদ ভয়ে কেঁপে উঠলেন। কবিরাজ বললেন, ভয় পেও না, এই অশুভ শক্তি তাড়াতে হলে তোমাকে আবার সেই স্থানে ফিরে যেতে হবে যেখানে তুমি সেই ছায়া মূর্তিটিকে দেখেছ। জাহিদ প্রচণ্ড ভয় পেলেন। তিনি কোনোভাবেই আর সেই জায়গায় ফিরে যেতে চাইলেন না এবং তিনি রাজিও ছিলেন না যে তিনি সেখানে যাবেন। কিন্তু কবিরাজ তাকে বোঝালেন এই অশুভ শক্তিকে তাড়াতে হলে এটাই একমাত্র উপায়। জাহিদ অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। কবিরাজ তাকে কিছু মন্ত্র আর একটি কালো রঙের কাপড় দিলেন। তিনি বললেন, এই কাপড়টি সব সময় তোমার সাথে রাখবে, এটি তোমাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। তিনি আরও বললেন, তোমাকে সেই বাড়ির সবচেয়ে অন্ধকার ঘরে প্রবেশ করতে হবে এবং সেখানে গিয়েই আমার বলা মন্ত্রটি পাঠ করতে হবে। তারপর তুমি দেখতে পাবে সেই ছায়া মূর্তিটি। যখন সে তোমার সামনে আসবে, তখন তোমাকে তোমার মনের সকল ভয়কে জয় করতে হবে। জাহিদ প্রচণ্ড ভয় পেলেন, কিন্তু তিনি জানতেন আর কোনো উপায় নেই। তাই তিনি তার বন্ধুকে নিয়ে আবারও সেই কামারপাড়া গ্রামে ফিরে গেলেন। বাড়িটি এখনও খালি। তারা ভয়ে ভয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন। জাহিদ দেখলেন বাড়ির দেয়ালে এখনও সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটি আঁকা রয়েছে। জাহিদ বুঝতে পারলেন সেই ছায়ামূর্তিটি তার মন থেকে কোনোদিনও যাবে না। তারা বাড়ির সবচেয়ে অন্ধকার ঘরটি খুঁজে বের করলেন এবং সেই ঘরে প্রবেশ করলেন এবং জাহিদ দেখতে পেলেন ঘরের মধ্যে একটি বিশাল ঝাড় লণ্ঠন ঝুলে আছে, আর তাতে শত শত মাকড়সার জাল লেগে আছে। এর নিচে একটি পুরনো ডাইনিং টেবিলে মানুষের করটি আর হাড় পড়ে আছে। করটিগুলো একেবারে সতেজ। জাহিদ ভয়ে কাঁপতে কাঁপতে তার বন্ধুকে বলল, আমরা কি ভুল করে অন্য বাড়িতে চলে এসেছি? তার বন্ধু তাকে শান্ত করে বলল, চুপ থাক, এসব এত কিছু ভাবিস না। এরপর জাহিদ মন্ত্র পাঠ করা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি শুনতে পেলেন সেই কান্নার শব্দটা এতটা স্পষ্ট যেন তার খুব কাছাকাছি। জাহিদ অনেক ভয় পাচ্ছেন এবং ভয়ে ভয়ে ঘরের চারদিকে তাকাচ্ছেন, কিন্তু কোথাও কিছু দেখতে পেলেন না। হঠাৎ জাহিদ শুনতে পেলেন একটা ফিসফিসানি শব্দ, পালাও, পালাও এখান থেকে। জাহিদ ভয়ে ভয়ে গলার আওয়াজ চেনার চেষ্টা করলেন। তার মনে হলো সেই নারীর কণ্ঠ, যে তিনি ফিসফিস করে বললেন, কে আপনি? কোনো উত্তর পেলেন না। জাহিদ বুঝতে পারলেন তিনি আবার সেই ফাঁদে আটকে পড়েছেন। তিনি দ্রুত হাঁটতে শুরু করলেন, কিন্তু আবারও সেই বাড়ির সামনে ফিরে এলেন। তিনি তৃতীয়বারের মতো তিনি হাঁটা শুরু করলেন। এবার মনে হলো কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। তিনি ভয়ে ভয়ে পেছনে তাকালেন এবং দেখলেন সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটি তার পেছনে দাঁড়িয়ে আছে এবং সেই বিকৃত হাসিটি দিল এবং বলল, কোথায় পালাবে তুমি?
তুমি তো আমার ভেতরেই আটকা পড়েছ। জাহিদ ভয়ে চিৎকার দিয়ে উঠলেন এবং তার মনে হলো তার শরীর থেকে সমস্ত শক্তি যেন আবারও সেই আগের মতো হারিয়ে যাচ্ছে। ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে আসতে লাগলো এবং তার শরীরটা ঠিক আগের মতো ধীরে ধীরে হালকা হতে লাগলো। জাহিদ কোনোভাবে চেষ্টা করেও পালাতে পারছিলেন না। তার কাছে মনে হলো তার শরীরটা যেন আগের মতোই ধীরে ধীরে গলে যাচ্ছে। পরদিন সকালে গ্রামের লোকজন আবারও জাহিদকে সে অবস্থায় দেখতে পায় এবং তার হাতে পায়ে ঠিক সেই আগের মতোই কামড়ের দাগ, চোখের নিচে কালি এবং তার শরীরটা খুব দুর্বল দেখাচ্ছিল। জাহিদের যখন জ্ঞান ফেরে সে বলে, আমাকে বাঁচাও। গ্রামের লোকেরা দ্রুত আবারও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি প্রায়শই, এরপরে যখন তিনি স্বাভাবিক হন, তিনি প্রায়শই রাতে চিৎকার করে ওঠেন, বলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তার চোখের নিচে সবসময় কালি জমে থাকে আর তার চেহারায় একটা ভয়ঙ্কর আতঙ্ক খেলা করে। এই ঘটনার পর থেকে জাহিদ আর কখনো এই ছবি আঁকার জন্য সেই গ্রামে ফিরে যায়নি এবং তিনি একাই তারপর থেকে শহরে থাকেন। আর কাউকে তিনি বলেন না তিনি কেন এতটা ভীতু হয়ে গেছেন এবং কি কারণে বলেন না, সে কারণটাও তিনি বলেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমন কিছু জিনিস আছে যা আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকে, যা আমরা দেখতে পাই না। তাই সাবধান। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার কথা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। আল্লাহ হাফিজ। আমি মোহাম্মদ সাজিদ হোসেন, কামারপাড়া, দুর্গাপুর, রাজশাহী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চমৎকার একটা মেইল শুনে এলাম, আমি পড়ে শোনালাম আপনাদেরকে। এবার জানবার পালা আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের ঘটনাগুলো এবং কে কীরকম অনুভব করছেন এই ঘটনাটি শুনে, এবং এই ধরনের ঘটনা বা এই ধরনের পরিত্যক্ত কোনো বাড়ি আপনাদের গ্রামের আশেপাশে বা আপনি যে জায়গায় থাকেন বা যে শহরে থাকেন সেখানে আছে কি না, আপনারা কিন্তু সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি চান আপনার ঘটনা আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে 01713484465। আর আরেকটি বিষয়, আপনি যদি চান আপনার ঘটনা এখন যেভাবে আপনাদেরকে পড়ে শোনালাম ঠিক সেভাবে আপনি শেয়ার করবেন, তো সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। তো আসলে আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের মাঝে। আমি তাদের কথাবার্তাগুলোতেই ফিরব। যেমন গত সপ্তাহে আমরা প্রোগ্রামটি বেশ চমৎকার করেছি আমাদের অতিথির ঘটনা, এবং তানভীর প্রধান ভাই আমাদেরকে যে ঘটনা পাঠিয়েছিলেন সেই ঘটনাটি বেশ বড় হলেও বেশ চমৎকার, ভয়াবহ রকমের একটা আবহ ছিল সেই ঘটনায়, এবং সেই ঘটনাটি আপনারা চমৎকারভাবে পছন্দ করেছেন এবং তানভীর প্রধান আমাদেরকে প্রতিনিয়তই ঘটনা পাঠাচ্ছেন। আমরা তার ঘটনাতেও যাব। উনি আজকেও ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে। সো আমি অল্প কিছু কথাবার্তা পড়ব। অল্প কিছু মানুষের হয়তো বা দেখা যায় অনেক কমেন্টের ভিড়ে আপনার কমেন্টটি পড়া হয় না, অথবা আপনার নামটি উচ্চারণ করা হয় না। সেক্ষেত্রে অনেকে মন খারাপ করেন যে আমার কমেন্ট কেন পড়ছে না। মন খারাপের কারণ নেই, আমরা আসলে ভৌতিক ঘটনা শুনতে এসেছি। সো এখানে কারো নাম বলতে আসেনি। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মাজ চৌধুরী, লিখেছিলেন আমাদেরকে মোহাম্মদ সুমন। এবং আরেকটি বিষয়, যারা আমাদেরকে দেশের বাইরে থেকে দেখছেন তারা কাইন্ডলি একটু সাড়া দেবেন। আপনাদেরকে নিয়ে আমাদের একটি প্রোগ্রাম আয়োজন করার কথা রয়েছে, কাইন্ডলি আপনারা আমাদেরকে সাড়া দেবেন কমেন্টে। দেখতে পাচ্ছি লিখন লিখেছিলেন আমাদেরকে, উনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। বগুড়া থেকে শাকির খান লিখেছিলেন আমাদেরকে। লিখন লিখেছিলেন উনি ঢাকা থেকে শুনছেন আমাদেরকে। নয়ন সরকার ভাই শুনছেন, উনি লিখেছেন, কেমন আছেন রাতুল ভাইয়া? আশা করি ভালো আছেন। আমাদের সাথে আছেন সংগ্রাম চৌধুরী, উনি লিখেছেন পলাশবাড়ি থেকে আমাদেরকে। মেহেদি হাসান মানু ছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন আমাদেরকে ঢাকা থেকে। এরপর মুরসালিন রহমান ছিলেন আমাদের সাথে, আরও ছিলেন অনেকে। আমি আসলে তাদের কথাবার্তাগুলোতেই ফিরছি। দেখতে পাচ্ছি, আচ্ছা, সেই সাথে যারা আমাদেরকে লিখছিলেন, আমি আসলে আজকে আমাদের ফুল সেট আপটাই কমেন্টগুলো হারিয়ে যাচ্ছে, ফোন থেকে পড়ার ট্রাই করছি, দেখছি কতটুকু কি করা যায়। কমেন্টগুলো হারিয়ে যাচ্ছে, আমি আসলে এই জন্য পড়তে পারছি না এই মুহূর্তে। তবে
আপনারা যারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারা কাইন্ডলি আমাদেরকে জানাতে পারেন এই ধরনের ঘটনা আপনার কাছে আছে কিনা, অথবা সামনের এপিসোডটা আপনারা কী ধরনের ঘটনা চান, এবং আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেগুলো আমাদেরকে জানাতে পারেন, অথবা আপনাদের যদি ইচ্ছা থাকে, অনেকেই মাঝে মধ্যে বলেন যে পুরনো ঘটনাগুলোকে নিয়ে এক একটা যদি এপিসোড করা যায় আবারও শুধুমাত্র ইমেল এপিসোড, সেক্ষেত্রেও আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে আরিফ রাব্বি লিখেছিলেন, উনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন। HM মামুন ইসলাম ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছিলেন MB পলাশ, শুনছি ঢাকা থেকে, লিখেছিলেন আমাদেরকে সুরিয়া জান্নাত পরি, অনেক ভালো ছিল ঘটনাটা, গল্পটা অনেক সুন্দর হয়েছে। একজন ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, ওনার নামটা অ্যারাবিক হরফে লেখা, আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না। লিখেছেন পারভেজ খন্দকার, রাতুল ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। গল্প মানে অসাধারণ কিছু। ছোটোবেলায় যখন ঘুমাতাম তখন এরকম অসংখ্য ঘটনা শুনতাম মায়ের কাছে। মুসা বক্সি লিখেছিলেন আমাদেরকে পারভেজ খন্দকার, অনেক সুন্দর হচ্ছে আজকের প্রোগ্রাম। সুরিয়া জান্নাত পরি ছিলেন আমাদের সাথে আছে পুরোটা সময় জুড়ে। হাসান আহমেদ লিখেছিলেন আমাদেরকে গল্পটা সুন্দর হচ্ছে। পান্না রহমান লিখেছিলেন আমাদেরকে, রাতুল ভাই আমি নাহিদ, আচ্ছা অনেয়ারের ইমেইল, আচ্ছা নাহিদের মেইল কি আছে? নাহিদ ভাই আমাদেরকে মেইল পাঠায়নি, অনেক দিন থেকে ওনার লেখা পাচ্ছি না আমরা। আমাদেরকে লিখেছিলেন সাদেক হাসান, উনি আমাদেরকে দেখছেন মিয়ার বাজার থেকে। লিখেছিলেন MD আবির, আমাদেরকে আরও লিখেছেন সাজ্জাদ, উনি ঢাকা থেকে শুনছেন আমাদেরকে। মোরসালিন লিখেছেন ভাই, জি ভাই। লিখেছিলেন আমাদেরকে অলি ভাই, রাতুল ভাই আমি ঢোলভাঙ্গা থেকে বলছি, আমি অলি ঢোলভাঙ্গা ঝালিঙ্গি থেকে যুক্ত হলাম, আছি শেষ পর্যন্ত। আচ্ছা, গত এপিসোডে একটা ভয়ের, আচ্ছা একটা ঘটনাও ভয়ের পাইনি এবং আচ্ছা ভালো লাগেনি, তাই এই সপ্তাহের প্রোগ্রামটা, আজকের প্রোগ্রামটা উনি অনেক ভালো চেয়েছেন এবং বেশি বেশি ভয়ের গল্প শুনতে চেয়েছেন। অবশ্যই আপনারা যে ধরনের ঘটনা আমাদেরকে পাঠান, আমি সেই ধরনের ঘটনাগুলো আপনাদেরকে পড়ে শোনাই। এখানে আসলে বাস্তব ঘটনাগুলোকেই তুলে ধরা হয়। আসলে কিছু কিছু ঘটনা আছে যেগুলো যেমন আমার কাছে স্পেশালি ভয় লাগে, যেমন মাছ ধরার ঘটনা, বা রাত্রেবেলা বাসায় ফেরার সময় যখন পেছন থেকে কেউ একজন ডেকে দেয়, আবার অনেকে নিজের সাহসের পরীক্ষা দিতে গিয়ে শ্মশানে যান এবং বিভিন্ন ভয়ানক জায়গাগুলোতে যান। এই ধরনের ঘটনাগুলো বেশ ভয়ানক। লিখেছিলেন আমাদেরকে শওকত আলী, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? ভালো লাগছে। এর সাথে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকেই যুক্ত হচ্ছেন, আমি আসলে তাদের প্রত্যেককেই ওয়েলকাম করছি। নতুন ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন, আচ্ছা পাখি ইসলাম লিখেছেন গল্পটা অনেক ভালো লেগেছে, গাইবান্ধা থেকে শুনছিলাম। মাশরাফি হাসান মিরাজ লিখেছিলেন আমাদেরকে, রাতুল ভাই প্রথম লাইভ দেখছি। এরপর আরও অনেকেই লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া একটা কথা। মাজ চৌধুরী আমাদেরকে লিখেছিলেন, কি একটা কথা আপনারা আমাদেরকে জানাতে পারেন। তো এই মুহূর্তে আসলে আমি আর কথা বাড়াবো না, আমি চাই আরেকটা মেইলে চলে যেতে। আমার কাছে যে মেইলটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছিলেন তানভীর প্রধান ভাই, আমি সেই মেইলটিতে চলে যেতে চাই। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদা ভালো থাকেন। শাহাদুল ভাই সহ ভূতবেলার সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি ছোট্ট রোমহর্ষক মর্মান্তিক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। ঘটনাটি 90 দশকের বা তারও কিছু সময় আগের ঘটনা। এই ঘটনাটি আমি শুনেছি আমার দাদুর কাছে। আমার দাদুর বয়স এখন 90 বছরের কিছুটা বেশি। আমার দাদু নিজেই সেই ঘটনার সাক্ষী। পুরো ঘটনাটি আমাদের সেই যে ঘটনার মানে যে স্থানের কথা বলছি সেই পুরো গ্রামকে তছনছ করে দিয়েছিল। শুরুতেই আমি এই ঘটনায় যে নাম এবং গ্রামের নামগুলো বলতে চাচ্ছি না, তবে নাম বলার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করছে। সময়টা বর্ষাকাল, চারিদিকে পানিতে ভরপুর। এই সময়ে গ্রামের মানুষরা মাছ ধরতে পছন্দ করে। ঘটনাটা যেই গ্রামের, সেই গ্রামে একটা লোক থাকতো, ধরে নিলাম তার নাম রাব্বি। তিনি মাছ ধরতে খুব ভালোবাসতেন। তার একটা ছেলে ছিল যার বয়স আনুমানিক 15 বছর হবে।
তার নাম রাকিব। তিনি প্রতি রাতেই মাছ ধরতে যেতেন এবং সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন। ঘটনাটি যেদিন শুরু হয় সেদিন পূর্ণিমার রাত ছিল, চারিদিকে চাঁদের আলোয় আলোকিত। রাব্বি এবং তার ছেলে তার স্থানীয় একটা বিলে মাছ ধরতে গিয়েছিলেন। নৌকার ওপর বসেছিল তার ছেলে, আর তিনি পেতে রাখা জাল টেনে টেনে নৌকায় তুলছিলেন। এমন সময় তার ছেলে রাকিব নৌকার ওপর বসেছিল এবং তার কানে একটা শব্দ ভেসে আসে। হঠাৎ করে তার মনে হয় যেন পানি প্রচণ্ড রকমের নড়াচড়া হচ্ছে, এবং পানি নড়াচড়া হলে যেরকম একটা শব্দ, সেরকম একটা কলকল শব্দ ভেসে আসছে কানে। এই শব্দ পেয়ে রাকিব শুরুতে তেমন একটা আমলে নেয়নি, কারণ তার বাবাই তো জাল টেনে ধরে তুলেছে এবং সেখান থেকেই হয়তো শব্দটা আসছে। কিন্তু পুনরায় শব্দটা কানে আসে, কিন্তু এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূরে থেকে আসছে, কারণ শব্দটা কাছে থেকে আসলে অনেক জোরে শোনা যেত, কিন্তু শব্দটা অনেক ধীর এবং ক্ষীণ একটা শব্দ শোনা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছে শব্দের উৎসটা অনেক দূরে। রাকিব তার বাবাকে বলল, বাবা, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই কি তুই কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? আমি পানি নড়াচড়ার শব্দ পাচ্ছি। তাই শুনে রাব্বি হেসে বলল, ধুর বোকা ছেলে, হ্যাঁ আমি তো পানি নড়াচড়া করছি, তুই হয়তো এটার শব্দই পাচ্ছিস। তো আর কথা না বাড়িয়ে বাবা সে মনে করলেন হয়তোবা মনের ভুল হচ্ছে। বেশ কিছু সময় কেটে যায়, আর কিছু ঘটনা ঘটেনি। এই সময়ে রাব্বি মানে সেই বাবা তার জালগুলো গুছিয়ে নেয়। চলে আসবে এমন একটা সময় আবার শোনা যায়, এবার শব্দটা বাবা ছেলে দুজনে একসাথে শুনতে পায়। এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় কি একটা বীভৎস দৃশ্য। দেখে একটা প্রাণী সেই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আরও একটু এগিয়ে আসলেই তারা যা দেখতে পায় তা আরও ভয়ঙ্কর, কারণ সেই প্রাণীটা একা না, তার পেছনে আরও এরকম 6টি প্রাণী তাদের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় এই দৃশ্য দেখে। তারা দেখে যে আসলে যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা আসলে এক একটা মানুষের অবয়বের মতো, মানে আকৃতি কিছুটা মানুষের মতোই, কারণ সেই প্রাণীগুলো দেখতে মানুষের মতো নাক, মুখ, চোখ সব কিছুই আছে, কিন্তু তাদের কানটা অনেক বড়, তাদের হাতটা অনেকটা হাঁসের পায়ের মতো, এবং সেই হাতে নখগুলো বেশ লম্বা এবং পাটা মানুষের মতোই। তবে সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো তাদের শরীরের চামড়াগুলো অনেকটা কোনো ব্যাঙের চামড়ার মতো। আর তারা 2 পা দিয়ে নয়, বরং 4 হাত পা দিয়েই হাঁটছে। এই জন্যই দূর থেকে দেখে মনে হচ্ছিল অন্য একটা প্রাণের মতো। কিন্তু গভীর রাত, শুনশান একটা বিলে, সেই বিলের মাঝখানে নৌকার ওপর 2টি মানুষ, আর সামনে 7টা মানুষ আকৃতির অবয়ব। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষও ভয়ে তাদের শরীরের রক্ত হিম হয়ে যাবে। এমন একটি পরিস্থিতিতে রাব্বি এবং তার ছেলে মারাত্মক ভয় পান। তারা কী করা উচিত তারা কিছু ভেবে পাচ্ছিলেন না, এবং অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে তারা তাদের ঘোর কাটে। তারা সে সময় নৌকা বাইতে থাকে খুব দ্রুত, এবং তাদের লক্ষ্য একটাই, যে করেই হোক তীরে পৌঁছতে হবে, এবং যে করেই হোক তাদের তীরে উঠতে হবে। এবং অবয়বগুলো নৌকার পেছনে আসতেই থাকে, আর তাদের গতি ছিল অনেক। এবং রাকিব নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন, কিন্তু সেই অবয়বগুলোর গতির সামনে নৌকার গতি কিছুই নয়। দূরে তীর দেখা যাচ্ছে, আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থায়। কিছু উপায় না পেয়ে সেই বাবা তার ছেলেকে বলেন, বাবা তুই লাফ দে এখান থেকে, এবং তুই কিছু না ভেবে এখান থেকে চলে যা। এবং সে ছোট মানুষ, কিছু ভাবতে না পেরে তার বাবা যা বলেছে তাই করেছে। সে পানিতে লাফ দেয়, এবং বয়স কম হলেও গ্রামের ছেলে ভালোই সাঁতার জানা আছে। সে সাঁতরাতে শুরু করে, এবং সে পানিতে ঝাঁপ দেওয়ার পরপরেই রাব্বি ভাবে সে হয়তো বা পানিতে লাফ দেবে। পানিতে যদি লাফ দেয় কেউ হয়তো বা বাঁচতে পারবে না। বাবা তার নিজের জীবনের প্রত্যেকটা সময়ের বিনিময় হলেও তিনি চায় তার সন্তান ভালো থাকুক। এক্ষেত্রে তিনি তার ছেলের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিলেন। তিনি তখন নৌকা বাইতে বাইতে নৌকা বাবা বন্ধ করে দিলেন, এবং বৈঠাটা হাতে নিয়ে অবয়বগুলো যখন নৌকার কাছাকাছি চলে এসেছে তিনি জোরে জোরে আজান দিতে শুরু করলেন, আর বৈঠা দিয়ে অবয়বগুলোকে আঘাত করতে থাকেন। আর ততক্ষণে রাকিব তীরে উঠে গেছে, এবং তীরে উঠেই সেখান থেকে পেছনে ফিরে তাকাতেই সে দেখতে পায়
তার বাবাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে সেই অবয়বগুলো, এবং একটা অবয়ব তার দিকে মনে হয় এমনভাবে তাকিয়েছে, মনে হয় যেন প্রচণ্ড রেগে আছে। অবয়বটি তীরের দিকে এগিয়ে আসতে থাকে এবং সে প্রচণ্ড ভয় পায় এবং দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখে অবয়বটা তীরে উঠে গেছে এবং তাকে তাড়া করছে, এবং সে আবারও দৌড় শুরু করে এবং কোন দিকে কতক্ষণ দৌড়েছে তার কিচ্ছু মনে নেই। কিন্তু একটা সময় পর কিছু একটার সাথে হোঁচট খেয়ে সেখানেই জ্ঞান হারায় রাকিব। পরদিন সকালে জ্ঞান ফিরলে সে দেখে একটা ধানের আইলের কাছে পড়ে আছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। সে নিজেকে আবিষ্কার করে একটা বড় বিলের মাঝে, এবং সে বিলটাকে সে চিনতে পারে, এটা তো পশ্চিম পাড়ার বিল। এবং গত রাতে সেই বিলের কথা মনে পড়ায় সে আবার বাড়ির দিকে দৌড় দেয়, এবং বাড়ির কাছাকাছি আসতেই দেখে বাড়ির অনেক মানুষ তাদের বাড়ির উঠানে ভিড় করে আছে। এবং সে বাড়িতে প্রবেশ করতেই সবাই বলতে থাকে রাকিব এসেছে, রাকিব এসেছে। তার মা তাকে এসে জড়িয়ে ধরেই কান্না করতে শুরু করে, এবং সঙ্গে সঙ্গেই তার বাবার কথা মনে পড়ে যায়। বাড়িতে এত মানুষ দেখতে পাচ্ছে কিন্তু কোথাও সে তার বাবাকে দেখতে পাচ্ছে না। মাকে বাবার কথা জিজ্ঞাসা করতেই মা কান্নায় ভেঙে পড়ে, এবং রাকিব দৌড়ে বাসার ভেতরে গিয়ে দেখে সে আবার জ্ঞান হারিয়ে ফেলে। এবং সে দেখে বাড়ির আঙিনায় রাখা হয়েছে তার বাবার নিথর শরীরটাকে। তার পুরো শরীর ক্ষতবিক্ষত, কিছু জায়গায় মাংস নেই, মনে হচ্ছে কেউ যেন খুবলে নিয়েছে। রাকিবের জ্ঞান ফিরলে সবাই তার কাছে জানতে চায় তাদের সাথে কি হয়েছিল গত রাতে। রাকিব সবটা খুলে বলে, এবং সবাই ব্যাপারটা শুনে অবাক হয়ে যায়। এবং এরপরে একজন জানায়, তোমরা যখন বাসায় ফেরোনি তোমার মা আমাদের কাছে আসে এবং আমরা সবাই মিলে তোমাদেরকে খোঁজার জন্য বের হই, এবং অনেকক্ষণ খুঁজতে খুঁজতে খালের ধারে গিয়ে দেখি তোমার বাবার রক্তাক্ত শরীরটা নৌকার ওপর পড়ে আছে, আর তুমি সেখানে নেই। আমরা সবাই তোমার বাবাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি এবং তোমাকে খুঁজতে যাবে, এমন সময় তুমি বাসায় ফিরলে। সবাই মিলে রাব্বিকে অর্থাৎ তার বাবাকে জানাজার পর কবর দেয়, এবং ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়। তখন থেকে রাতে সবাই মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। গ্রামটিতে কিছুদিন পরের ঘটনা। বর্ষণমুখর দিনে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দু একবার বৃষ্টি থামলেও আকাশ থেকে মেঘেদের দল সরে যায়নি। সেদিন কারো কোনো কাজ ছিল না। গ্রামাঞ্চলের বৃষ্টি হলে কারো কোনো কাজ থাকে না। কিছু কিছু মানুষ ঘরে বসে গল্প সল্প করেন। এভাবেই দিন পার হয়ে যায়। আর গল্পের সাথে মুড়ি খাওয়া সবার অনেক প্রিয়। প্রতিটি বৃষ্টির দিনের মতো সেদিনও সবার সাথে বসে গল্প করছিলেন নিয়ামত সাহেব। এই গ্রামের মাতবর তিনি একটা সময় তিনি দেখতে পেলেন তার বাড়িতে যে লোকটি কাজে সাহায্য করতেন তিনি হাঁপাতে হাঁপাতে ছুটে আসছেন তার দিকে, এবং তাকে হাঁপাতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কী রে লতিফ, কী হয়েছে তোর, এরকম হাঁপাচ্ছিস কেন? লতিফ তখন বলেন, সর্বনাশ হয়ে গেছে সাহেব, আমাদের সাদা গাভীটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর শুনে নিয়ামত সাহেব বেশ রেগে গেলেন এবং রাগেশ্বরে বললেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? গাভীটা কোথায় গেল? লতিফ তখন বলেন, আমি গোয়াল ঘরে খাবার দিতে গিয়ে দেখি অন্য সব গরু থাকলেও সাদা গরুটা সেখানে নাই। কথাগুলো শুনে নিয়ামত সাহেব লতিফকে অনেক বকাঝকা করেন। শেষে নিয়ামত সাহেব লতিফের গরুটা খুঁজতে যেতে বললেন। ততক্ষণে বিকেল বেরিয়ে সন্ধ্যা নেমেছে। হাতে হ্যারিকেন নিয়ে লতিফ গরুটিকে খুঁজতে বের হয়। পথে এক ব্যক্তি লতিফকে বলে সে বিকেলে গরুটির দিকে যেতে বলেছে। এলাকার একজন লোক বলেন গরুটিকে বিলের দিকে যেতে দেখেছেন। লতিফ এবার বিলের দিকে যেতে শুরু করে। কিছু দূর যেতেই বৃষ্টিটা আবার শুরু হয়। বৃষ্টির পানিতে হ্যারিকেনটার আলো নিভে নিভে অবস্থায়, আর একেবারে নিভে যায়নি, কারণ আমরা জানি যে যারা দেখেছি হ্যারিকেনের আলোটা একটা কাচের মধ্যে থাকে, আর এই কারণেই বৃষ্টির পানি হ্যারিকেনটাকে নেভাতে পারেনি। যাই হোক, বৃষ্টির সাথে লড়াই করতে করতে লতিফ বিলের পাশে গিয়ে পৌঁছায় এবং হ্যারিকেনের আবছা আলোয় দেখতে পায় সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে সেই বিলের পাশে। হ্যারিকেনের আবছা আলোয় যা দেখতে পায় সে ভাবছে সেই গরুটাই হয়তো বা দাঁড়িয়ে আছে। লতিফ সেদিকে এগোতে থাকে ধীরে ধীরে, এবং একটা সময় সেটির কাছে চলে যায়, এবং হঠাৎ একটা দমকা হাওয়ায় লতিফের হ্যারিকেনটা নিভিয়ে দেয়। চারিদিকে তখন ঘুট করে অন্ধকার।
তখনও বৃষ্টি কমেনি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোয় লতিফ গরুটাকে যখনই ধরতে যাবে, হঠাৎ করে বিলের মধ্যে কিছু একটা সেই গরুটাকে বিলের পানির মধ্যে টেনে নেয়। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে লতিফ কিচ্ছু বুঝতে পারে না। বিষয়টি কী ঘটল কিছু বুঝে ওঠার আগেই সব কিছু যেন শেষ হয়ে গেছে। তার মাঝে আবারও বিদ্যুৎ চমকানোর আলোয় যে দৃশ্যটি সে দেখে তা সে কল্পনাও করতে পারেনি। লতিফ দেখতে পেল বিলের পানিতে 7টা মাথা ভেসে আছে, আর মাথাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এই দৃশ্য দেখে লতিফ মারাত্মকভাবে ভয় পায় এবং সে আর এক মুহূর্তও সেখানে থাকতে নারাজ। লতিফ দৌড় দিয়ে বাসায় এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে ধরাধরি করে বাসার ভেতরে নিয়ে যায়। লতিফের জ্ঞান ফিরে পাওয়ার পরদিন সকালে বাড়ির লোকজন জানতে চায় কী ঘটেছিল। লতিফ সবার কাছে সব ঘটনা খুলে বলে এবং এই ঘটনা শোনার পর গ্রামবাসীদের ভয় আরও দ্বিগুণ হয়ে যায়। লতিফের কথা শুনে নিয়ামত সাহেব কিছু লোক নিয়ে বিলের কাছে গরুটাকে খুঁজতে পাঠান এবং সেখানে গিয়ে দেখা মেলে এক হৃদয় বিদারক দৃশ্যের। গরুটার মাথাবিহীন দেহ পড়ে আছে খালের পাশেই। মনে হচ্ছে কেউ যেন মাথাটাকে টেনে হেঁচড়ে ছিঁড়ে নিয়েছে। পরপর দুটি ঘটনা এই গ্রামের মানুষদের মনে ভয়ের সঞ্চার করে। তাই গ্রামবাসী এক প্রকার বিলটাতে মাছ ধরা বন্ধ করে দেয়। এরপরে চলে যায় বেশ কয়েক মাস এবং গ্রামের একজন লোক ছিল, তার নাম ছিলেন সামাদ। একটা বিয়ের উপযুক্ত ছেলে ছিলেন তার, এবং তার ছেলের বিয়ে ঠিক করা হয় সেই গ্রাম থেকে 3 গ্রাম পরে অন্য এক সেই 3 গ্রাম পরের আব্দুল সাহেবের মেয়ের সাথে। একদিন একটা ভালো দিন দেখে তাদের বিয়ে হয়। এবারের ঘটনাটি ঘটে তাদের বিয়ের ঠিক 15 দিন পর। সেদিন ওই মেয়ের বাবা তার মেয়েকে দেখার একটা ইচ্ছা হচ্ছিল, তাই সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে দেখতে যাবেন মেয়ের বাড়িতে। যেমন চিন্তা তেমন কাজ। পরন্ত বিকেলে তার ছোট ভাইকে সাথে নিয়ে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে নেন বেশ কিছু খাবার, মিষ্টি, ফল, পিঠা। আর তখনকার দিনে যাতায়াতের ব্যবস্থা ছিল আমরা সকলেই জানি কীরকম, পায়ে হেঁটে চলাচল একমাত্র মাধ্যম ছিল। তিনি তার মেয়ের গ্রামে প্রবেশ করেন তখন প্রায় 10টা বাজে এবং সেই বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের কানে একটা পানি নাড়াচড়ার শব্দ আসে। প্রথমে তারা এটাকে গুরুত্ব দেয়নি, কিন্তু ক্রমাগত শব্দটা বাড়তেই থাকে। তার কাছে টর্চ, হ্যারিকেন কিছুই ছিল না। আকাশে হালকা চাঁদের আলো ছিল, তাতে পথটা মোটামুটি দেখা যাচ্ছিল। কিন্তু পানির নড়াচড়ার শব্দ বন্ধ হয়ে যায়, কিন্তু শুরু হয় এক নতুন শব্দ। শব্দটা এখন মাটির সাথে কোনো কিছু একটা ঘষে চললে যেমন হয় ঠিক তেমন। এবার তারা পেছনে ফিরে তাকায় এবং দেখতে পায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি। তারা দেখতে পায় প্রাণের মতো সেই অবয়বগুলো তাদের পেছনে আসছে। তাদের চোখ দুটো টকটকে লাল। সেই লাল রঙের দৃশ্য দেখে আবুল সাহেব ও তার এক ভাই দৌড় দেন সেখান থেকে। কে কোন দিকে দৌড় দিয়েছেন কেউ জানেন না। আবুল সাহেব তার সাথে জিনিসগুলো ফেলেই দৌড় দেন এবং তাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল যে কেউই সেই অবয়বের পাল্লায় পড়েনি। আবুল সাহেব সেদিন গ্রামের একটা বাড়িতে আর তার ভাই অন্য একটি বাড়িতে আশ্রয় নেন এবং পরের দিন সবাইকে রাতের বেলার ঘটনা খুলে বলেন এবং গ্রামবাসী এই সমস্যার সমাধান করার জন্য মরিয়া হয়ে উঠতে থাকেন। কারণ এভাবে তো চলতে পারে না। বিভিন্ন জায়গার কবিরাজ খোঁজ করতে থাকেন তারা। অনেক জায়গার কবিরাজ এলেও তাদের এই গ্রামের সমস্যাটির সমাধান করতে পারেনি। এরপর এর মধ্যে অনেক ভণ্ড কবিরাজও ছিল যারা শুরু থেকে লোক ঠকিয়ে টাকা নেওয়ার জন্য এসেছিল। গ্রামের লোকজন সমস্যার সমাধানের চেষ্টা করছিলেন। সে সময় সমস্যার চূড়ান্ত রূপ ধারণ করলো। এবারের সমস্যাটা শুরু হয় গ্রামের মধ্যেই। প্রতি রাতেই গ্রামের মানুষজনের খোয়ার থেকে হাঁস, মুরগি এবং বিভিন্ন পশু পাখি খোয়া যেতে শুরু করে। প্রথম দিকে সবাই ভেবেছিল হয়তো বা শেয়ালের কাজ, কিন্তু এটি এক রাতের ঘটনা সবার এই ইচ্ছাকে ভুল প্রমাণিত করে। একদিন এক মহিলার মাত্র ভূমিষ্ঠ হওয়া বাচ্চা, মাত্র কয়েকদিন বয়স, সেই মহিলার স্বামী কোনো এক কারণে সেদিন বাসায় ছিলেন না। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে নিয়ে মহিলা রাতে একা একা ঘুমাচ্ছিলেন। হঠাৎ তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। আর গ্রামের দিকের বাথরুমগুলো বাসা থেকে কিছুটা দূরে, এবং সেই মহিলা তার প্রকৃতির ডাক সারার জন্য সেই বাথরুমের দিকে যাওয়ার জন্য বের হন। আর দরজা লক না করেই দরজাটা খুলেই
তিনি চলে যান সেখানে। এবং তিনি বাথরুম থেকে ফিরে আসার সময় এক ধরনের একটা শব্দ শুনতে পান। তার কাছে মনে হচ্ছিল যেন ঘরের ভিতর থেকে কেমন একটা চিবানোর শব্দ আছে, মনে হচ্ছে কেউ যেন কিছু একটা খাচ্ছে। তো এমন শব্দ শুনে তিনি কিছুটা ভয় পান এবং দৌড়ে আসেন এবং ঘরের ভেতরে এসে যে দৃশ্য দেখেন তা পৃথিবীর কোনো মানুষ, বিশেষ করে একজন মা, কখনোই দেখতে চাইবেন না। তিনি দেখেন সেই প্রাণের মতো অবয়বগুলো তার বাচ্চা ছেলেটিকে মেরে তার শরীর থেকে মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। এই দৃশ্যটি দেখে মহিলাটি জোরে চিৎকার দেন এবং তার এই চিৎকার শুনে একটি অবয়ব সেই মহিলার দিকে আক্রমণ করতে আসে। এদিকে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাদের বাসার দিকে আসতে থাকে। যখন সেই মহিলার বাড়ির কাছাকাছি আসে তখন তারা দেখতে পান একটি অদ্ভুত প্রাণীর মতো কোনো একটা অবয়ব, কিন্তু অবয়ব তাদের ঘর থেকে বের হচ্ছে। মহিলাটার ঘরে ঢুকে তারা এক মর্মান্তিক দৃশ্য দেখেন যে সারা ঘরে ভেসে আছে রক্তে এবং ঘরের এক কোণে পড়ে আছে সেই মহিলার নিথর দেহটি, বাচ্চাটির অর্ধেক খাওয়া লাশ, আর অন্যদিকে সেই মহিলার ক্ষতবিক্ষত দেহটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং সবার সামনেই কাতরাতে কাতরাতে কান্না করতে করতে সেই মহিলাটি মারা যান। এই ঘটনার পর পুরো গ্রামে আসে একটা শোকের কালো ছায়া। এরপর গ্রামের মানুষ একটা আলোচনার আয়োজন করে এবং সিদ্ধান্ত নেয় যতদিন না পর্যন্ত একটা ভালো কবিরাজ পাওয়া যায় ততদিন পর্যন্ত কেউ বাড়ির বাইরে যাবে না। অনেক খোঁজাখুঁজি শেষে একজন কবিরাজের সন্ধান পাওয়া গেল, যিনি এই গ্রাম থেকে মোটামুটি 5-6টা গ্রামের দূরে একটা গ্রামে থাকেন। গ্রামের সবাই তাকে নিয়ে আসার জন্য আলোচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন। এবং তিনি যখন গ্রামে আসলেন তাকে সব সমস্যার কথা জানালেন। কবিরাজ সব কিছু শুনে বললেন, আপনাদের গ্রামে গিয়ে এক রাত থাকবো আমি, তারপর আমি বলতে পারবো আমার পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা। আগামী বৃহস্পতিবার আপনাদের গ্রামে এক রাত থাকবো আমি। যে কথা সেই কাজ। সপ্তাহ ঘুরে সেই বৃহস্পতিবার এলো। কবিরাজ ঠিক সন্ধ্যার আগে গ্রামে এসে উপস্থিত হলেন। যথানিয়মে রাত নামে, কবিরাজের থাকার জায়গা ঠিক করা হয় এবং তিনি ঠিক করলেন সেই বিলের ধারে একটা গাছের নিচে রাত কাটাবেন এবং সেই রাতে গ্রামবাসী নির্ঘুম রাত পালন করে। ভোর হতেই ছুটে যায় সেই কবিরাজের কাছাকাছি তার মতামত শুনতে। কবিরাজ বলেন, আমি এই গাছটার নিচে বসে আসন করছিলাম। রাত কখন হবে আমি জানি না, তবে কি একটা কি দুটো হবে। তখন দেখি পানের মধ্যে থেকে আমার দিকে এগিয়ে আসছে কিছু একটা। আমি যেহেতু আপনাদের কাছ থেকে সব কিছু শুনেছি, তাই আমার বুঝতে বাকি রইল না আমি কোন জিনিসগুলো দেখছি। তখন আমি দোয়া পড়তে থাকি এবং চারিদিকে একটা গোল দাগ দিয়ে আমি নিজে মাঝখানে বসে থাকি। একে একে জিনিসগুলো পানি থেকে উঠে আসে, একে একে 7টা প্রাণী আমাকে ঘিরে ফেলে চারদিক থেকে, কিন্তু আমার গোল দাগটার কারণে আমার কাছে আসতে পারছিল না। আসলে জিনিসগুলো কি? কবিরাজ সাহেব এক গ্রামবাসীকে প্রশ্ন করলেন। তখন কবিরাজ বলেন, এগুলো এক ভয়ঙ্কর প্রজাতির জিন, যার মধ্যে ভালো মন্দ কোনো জ্ঞান নেই। আমাদের এখন কি করা উচিত? কবিরাজ সাহেব আমাদের মাতবর সাহেবের কাছে জানতে চাইলেন। সত্যি কথা বলতে আমরা কিছুই করতে পারবো না। এরা আসলে প্রচণ্ড শক্তিশালী রূপী কিছু জিন, যারা আল্লাহকেও ভয় করে না। এক কথায় এরা কাফের জিন। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। কবিরাজ বললেন, আচ্ছা। গ্রামবাসী কথাটা শুনে বেশ ভয়ঙ্কর রকমের হতাশ হলেন আর বলতে থাকলেন যে এই গ্রামে আর থাকা সম্ভব নয়, কারণ গ্রামে থাকলে এই সবাইকে মেরে ফেলবে। গ্রামবাসীরা একে অপরের মুখের দিকে তাকিয়ে, কবিরাজ হয়তো তাদের মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, তাই তিনি সবার উদ্দেশ্যে বললেন, আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। এই জিনগুলো এক জায়গায় বেশি দিন থাকে না, আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা আপনাদের গ্রাম ছেড়ে দেবে এরা। এবং এখানে আসা তাদের অনেক দিন হয়ে গেছে, আর 10 থেকে 12 দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে আশা করি। এই কথা শুনে দীর্ঘদিন পর গ্রামবাসীর মধ্যে তাদের দেহে প্রাণ ফিরে আসলো মনে হয়। অবশেষে কবিরাজের কথাই সত্যি হলো। 11তম দিনের মাথায় এই সব সমস্যার সমাধান হয়ে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমার পাঠানো আজকের ঘটনা। যদি এতটুকু ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ, আর যদি ভালো না লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। ক্ষমা করবেন। আবার কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তানভীর প্রধান, ঘোড়াবান্ধা, চৌরাস্তা বাজার।
হ্যাঁ প্রিয় বন্ধুরা, বেশ চমৎকার একটি ঘটনা আমরা শুনে এলাম এবং অনেকদিন পর এরকম অদ্ভুত একটা ঘটনা আমরা শুনতে পেলাম। এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারা আমাদেরকে জানাতে পারেন যে কার কাছে কেমন লাগছে আজকের ঘটনাগুলো। দেখতে পাচ্ছি শুরু থেকেই অনেকেই যুক্ত হচ্ছেন এবং অনেকেই তাদের মতামতগুলো জানাচ্ছেন। পান্না রহমান লিখেছিলেন আমাদেরকে, গল্প সুন্দর হচ্ছে লিখেছেন আমাদেরকে। সুরিয়া জান্নাত পরি আমাদেরকে লিখেছিলেন। পারভেজ সরকার লিখেছিলেন আমাদেরকে। আবারও এমডি মাজ চৌধুরী লিখেছিলেন আমাদেরকে। মুসা বকশি, গল্প মানেই অসাধারণ কিছু। ছোটোবেলায় যখন উনি ঘুমাতেন উনি তার মার কাছে এরকম ঘটনা শুনেছেন। এমনও হতো যেমন আমি ছোটোবেলা থেকেই আমি আমার দাদা দাদিকে দেখিনি, তবে মার কাছেই ঘুমাতো। আম্মু খুব একটা ঘটনা পারে না, মানে ভৌতিক ঘটনা, তবে আমার যখন নানা ভাই বেঁচে ছিলেন তার কাছে কিছু ঘটনা শুনেছি এবং আমার নানার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা আছে এবং এই ঘটনাটি আমি শেয়ার করব কোনো একদিন আপনাদের সাথে। এবং সেই ঘটনাটিও বেশ ভয়ানক এবং মানে অনেক চমৎকার একটা ঘটনা। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার নানির কাছেও আমি শুনেছিলাম এরকম চমৎকার একটি ঘটনা। আমি কোনো একদিন সুযোগ হলে আপনাদেরকে শোনাবো। আজকের আয়োজন খুব ভালো লাগছে, অনেকেই আমাদেরকে কমেন্টে জানাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে মেহেদী হাসান মানু লিখেছিলেন ঢাকা থেকে, লিখেছিলেন গল্পটা অনেক সুন্দর হচ্ছে, ঘটনাগুলো ভালো লাগছে। সুরিয়া জান্নাত পরে লিখেছেন আমাদেরকে, লিখেছিলেন পলাশ ঢাকা থেকে। HM মামুন ইসলাম লিখেছিলেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে খন্দকার মেহেদী হাসান মানু লিখেছিলেন আবারও, আরও অনেকেই লিখছেন, দেখতে পাচ্ছি তাদের কথাবার্তাগুলো। এরপর লিখেছিলেন আমাদেরকে মাহাবুর রহমান জয়, আমার প্রিয় মানুষটার সঙ্গে নিয়ে শুনছি প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, চালিয়ে যান। আপনাদের দুজনের জন্য শুভকামনা ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে সাথী, আচ্ছা উনি লিখেছেন সাথে আছি শেষ পর্যন্ত। মাশরাফি হাসান মিরাজ লিখেছিলেন আমাদেরকে। পাখি ইসলাম লিখেছিলেন নতুন ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে, লিখেছেন খন্দকার মেহেদী হাসান মানু। জি আসলে আজকে সব কিছুই নতুন আমাদের। তো আপনারা কে কোথা থেকে শুনছেন আমাদেরকে, অথবা আপনাদের কাছে ঘটে যাওয়া এরকম ভয়ানক কোনো ঘটনা আছে কিনা আমাদেরকে জানাতে পারেন কিন্তু। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে আরও লিখেছিলেন সাব্বির হোসেন গোপালগঞ্জ থেকে। দেখছি ভাইয়া যদি গোপালগঞ্জের স্থায়ী বাসিন্দা হন তো সেক্ষেত্রে আপনার হয়তো বা স্থানীয় কোনো ঘটনা জানা থাকবে যে গোপালগঞ্জে আপনি যেখানে বাস করেন তার পাশের এলাকায় হতে পারে, অথবা স্থানীয় কোনো মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা থাকতে পারে। সেই ঘটনাগুলো আপনি শেয়ার করতে পারেন। যদি গাইবান্ধা কখনো আসেন সেক্ষেত্রে তো স্টুডিওতে আসার আমন্ত্রণ রইল, অথবা আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই সেক্ষেত্রে আমাকে মেইল করে পাঠাতে পারেন আপনার ঘটনা। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.saravel@gmail.com। আমাদের মেইল অ্যাড্রেসটি হয়তো আজকে ফেসবুকের স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এই জন্য হয়তো অনেকে প্রশ্ন করছেন যে কোন মেইলে পাঠাবেন। আমি আপনাদেরকে স্পেলিংটি বলে দিচ্ছি। BHOOT.SA ভূত, আচ্ছা ভূত লেখার পর ডট লিখতে হবে, তারপর লিখতে হবে সারাবেলা SARABELA@gmail.com। তো এই মেইল অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমাদেরকে লিখেছেন স্পর্শ, অনেক সুন্দর হচ্ছে ভাইয়া, চালিয়ে যান শেষ পর্যন্ত, সাথে থাকবেন জানিয়েছেন। স্বপন ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। গাইবান্ধা থেকে দেখছেন আমাদেরকে সোয়াইব ইসলাম, পূর্বপাড়া থেকে, বালাসী রোড থেকে দেখছেন আমাদেরকে। আচ্ছা আমাদের সাথে ছিলেন কেয়া আক্তার ইতি, সাথে আছি লালমনিরহাট থেকে। লালমনিরহাটের কোথা থেকে দেখছেন? আমি লালমনিরহাটে বেশ কিছুদিন ছিলাম, লালমনিরহাটের হাতিবান্ধায় আমার বোন এবং আমার ভাইয়া ছিলেন সেখানে দীর্ঘ 4 বছর। এরপর দেখতে পাচ্ছি নয়ন সরকার ভাই লিখেছেন ভয় ভীতি, গল্প শুনলে অনেক ভয় লাগে। দ্বিতীয় মেইলের কথাগুলো অনেক ভয়ঙ্কর ছিল বলে জানিয়েছেন নয়ন সরকার ভাই। মোরসালেন লিখেছেন হাই, উনি লিখেছেন ওনার মেসেজ পড়তে বলেছেন। বাদিয়াখালী থেকে মোরসালেন ছিলেন। আরিফ রাব্বি ছিলেন দ্বিতীয় মেইলটা অনেক ভয়ঙ্কর ছিল। মেজবাউল ইসলাম লাবিব ছিলেন, মেইল ভালো লেগেছে। এবং ভালো লাগলেই হবে না, আপনারা যদি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা শুনতে চান আসলে আপনাদেরই কাজটা করতে হবে। আপনাদের উচিত আমাদেরকে ঘটনা বেশি বেশি লিখে পাঠানো। যেমন এখন মানে ব্যস্ততার কারণে জাহিদুল ইসলাম বরকত ভাই, যিনি আমাদেরকে ইতালি থেকে শোনেন, উনি বেশ চমৎকার ঘটনা পাঠান। আমি ওনার লেখা মিস করি এবং ভোরবেলার সকল লিসনারই মিস করে। এবং এর পাশাপাশি আছেন আরিফুল ইসলাম ভাই, ওনার ঘটনাও চমৎকার এবং ওনার বেশ কিছু ঘটনা আছে যারা এখনও শ্রোতাদের কানে বাজে, এবং তার ঘটনাও মিস করি। এবং এই দুজন মানুষ দুজনেই ব্যস্ত। এবং আরও কিছু মানুষ আছেন, যেমন মধ্যপাড়া থেকে আমাকে কিছু মানুষ আছেন, হিমন্ত সাহা, আচ্ছা যাই হোক, তারা আছেন, তারা ঘটনা পাঠাতেন।
আসলে আমি প্রত্যেকের ঘটনাই পছন্দ করি, প্রত্যেকের ঘটনাই পড়ি। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ঘটনা পড়া হয় না, অনেকের অভিযোগ থাকে যে কেন পড়া হয় না। তো আসলে সেগুলো মানে খুব একটা আমি পড়ি সব সব ঘটনাই, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক প্রচারযোগ্য নয়। তো সেক্ষেত্রে সেই মেলগুলোকে স্কিপ করা হয়। তার মধ্যে থেকে বাছাই করে যেসব ঘটনা আমার কাছে মনে হয় যে বেশ ভয়ানক, সেই ঘটনাগুলোই আপনাদেরকে বেছে বেছে পড়ে শোনাই। লাবিব ছিলেন আমাদের সাথে, উনি জানিয়েছেন আমাদেরকে। অরুন্ধতী জয়িতা লিখেছিলেন, ভাইয়া FM রেডিওতে আচ্ছা ভয়েস প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য। ফিরোজ কবির লিখেছিলেন আমাদেরকে গাজীপুর থেকে, উনি আমাদেরকে দেখছেন। আলামিন ইসলাম লিখেছেন, রাতুল ভাইয়া অনেকদিন পর যুক্ত হয়ে গেলাম। জান্নাত বাপি লিখেছেন, অনেকটা দেরি হয়ে গেল, সন্ধ্যায়ও মনে ছিল, এরপর আর মনে নেই। আমি জানি আপনারা আমাদের নিয়মিত শ্রোতা এবং আপনাদের জন্য শুভকামনা রইল। তারপরও যে আপনি যুক্ত হয়েছেন এটার জন্য আমি কৃতজ্ঞ। লিখেছিলেন রাকিবুল হাসান, উনি লিখেছিলেন কেমন আছি। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন আরও অনেকেই। আমি আসলে অনেকক্ষণ থেকে কথা বলছি, এখন 10:02 কন্টিনিউয়াসলি 1 ঘন্টা আপনাদেরকে ব্যাক টু ব্যাক 2টি মেইল পড়ে শোনালাম এবং এখনও কথা বলেই যাচ্ছি এবং কমেন্ট পড়ছি। আমারও একটু রেস্টের দরকার। রেস্ট বলতে আমি গল্প শুনবো এখন, কারণ সবসময় কিন্তু বলতে ভালো লাগে না, কিছু কিছু সময় আছে শুনতেও ভালো লাগে। যেমন আপনারা রেডিওতে যখন আমাদেরকে শোনেন, আমাদের ফ্রিকোয়েন্সি 98.8-এ সবসময় যখন আপনাদের কাছে মনে হতে পারে এই কতই আর শুনি, এখন রেডিও বন্ধ করে অন্য কাজ করি, বন্ধুদের সাথে কথা বলি বা ফ্যামিলিতে টাইম স্পেন্ড করি। তো এরকম আমাকেও একটু আপনারা সুযোগ দেন, আমি আজকের অতিথির কাছে কিছু ঘটনা শুনবো। তো আজকে আমাদের সাথে শাহাদুল আছে। এবং আরেকটি বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের স্টুডিওতে অতিথি আছেন, তো তারা আসলে কিছুক্ষণ আগ পর্যন্ত তাদের সাথে কথা হচ্ছিল এবং আমি প্রথম মেইলটা যখন শুরু করি তখনও ফোন দেওয়া হয়েছিল তাদেরকে, কিন্তু শেষ মুহূর্তে এই মুহূর্তে তারা ফোন বন্ধ করে রেখেছেন। এই কাজটি কেউ করবেন না, এটা আসলে মানে আমাদের জন্য বেশ কষ্টকর এবং ভূতবেলার জন্য একেবারে এক একটা বাধা আমি মনে করি। তো যারা এরকম আছেন তাদেরকে আসলে কি বলা উচিত এবং তাদেরকে কি করা উচিত আমি আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। তবে খুব দুঃখ প্রকাশ করছি যারা এমন কাজটি করেন বা করেছেন, এর আগেও এমন হয়েছে। তো যাই হোক, আমাদের মাঝে শাহাদুল আছে, শাহাদুলের কাছেও সংগ্রহের কিছু ঘটনা আছে এবং আমার কাছে আরও কিছু মেইল রয়েছে। আমি সেই মেইলটাতে চলে যাব। আচ্ছা সরি, মেইলটাতে না, আমি হচ্ছে শাহাদুলের কাছে চলে যাব। শাহাদুল কেমন আছো? ভাইয়া জি ভালো আছি, তুমি কেমন আছো? আছি অনেক ভালো। তো আসলে ব্যাক টু ব্যাক 2 সপ্তাহ জি অবশ্যই স্টুডিওতে পেলাম এবং এর আগে অনেকটা দিন তোমাকে মিস করেছি, পুরো 1 মাস 5টা এপিসোড তোমাকে স্টুডিওতে পাইনি, আমি অনেক মিস করেছি, লিসেনারও মিস করেছি। এই জন্য তোমাকে একটু একটু করে ক্যামেরার সামনে আনার চেষ্টা করছি। তো যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শাহাদুলকে জিজ্ঞেস করতে চাই তুমি কেমন আছো শুরুতেই। জি ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্রথম দুটি যে ঘটনা তোমার কাছে কেমন লাগলো? যেমন প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন একজন ভাই, উনি দিনাজপুর থেকে পাঠিয়েছিলেন। তাহলে ভেবে দেখো, শুরু থেকে ভূতবেলা যখন হাল ধরি তুমি প্রথম থেকেই সাথে আছো আমার। তো মানে ধীরে ধীরে কিন্তু আমরা গাইবান্ধার গন্ডি পেরিয়ে, হ্যাঁ গাইবান্ধার গন্ডি পেরিয়ে, যেমন আমরা জামালপুর থেকে স্টোরি পাই, শরীয়তপুর থেকে আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই স্টোরি পাঠান এবং উনি এখন দেশের বাইরে থাকেন। আরিফুল ইসলাম ভাই আমি আসছি। তো আরিফুল ইসলাম ভাই আমাদেরকে বগুড়া থেকে ঘটনা পাঠান এবং কিছুদিন আগে যশোর থেকেও একটা ঘটনা পেয়েছিলাম। এবং আমাদের হচ্ছে পার্শ্ববর্তী যে বিভাগ জেলা রংপুর, সেখান থেকেও স্টোরি প্রত্যেকটা জেলা থেকে কিন্তু ধীরে ধীরে ভূতবেলা ছড়িয়ে যাচ্ছে এবং অনেকেই আমাদেরকে প্রশংসা করেন যে এটা কিন্তু হচ্ছে আমাদের একটা গর্বের বিষয়। হ্যাঁ, যখন আমরা নিজের জেলা গন্ডি পেরিয়ে অন্য অন্য জেলায় পৌঁছে যাচ্ছি বা চলে যাচ্ছি, এটা আমাদের কিন্তু একটা ভালো লাগা। এবং শুধুমাত্র যে আমরা গাইবান্ধার বাইরেই পাচ্ছি এমন না, গাইবান্ধায় আমাদের অসংখ্য লিসেনার আছে, তাদের কাছেও চমৎকার চমৎকার ঘটনা আমরা পাই যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করেন। যেমন পাপ্পু ভাইকে দেখছি, উনি আমাদেরকে শুনছেন এবং অনেক ভালো স্টোরি শেয়ার করেন। আমি পাপ্পু ভাইকে অনুরোধ করবো আরেকদিন যদি সুযোগ হয় স্টুডিওতে আসেন নতুন ঘটনা সংগ্রহ করে। পাপ্পু ভাই লিখেছেন যে, আমি ওনার কমেন্টটা না পড়ে পারছিলাম না, উনি লিখেছেন নতুন ব্যাকগ্রাউন্ডে একটু ভিন্নতা এসেছে। তো যাই হোক, সব মিলে অনেকের কাছে ভালো লাগছে হয়তোবা। এবং একজন লিখেছেন রাস্তা দিয়ে যাচ্ছি আর শুনছি ভয় লাগছে।
তো যাই হোক, আমি আপনাদের নামগুলো বলতে চাই যে কারা কারা আছেন। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শাহাদুলের কাছে যাব এবং শাহাদুলের কাছে ঘটনা শুনবো। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে শাকির ইসলাম লিখেছিলেন ঢাকা থেকে। আমাদের ঢাকা, নারায়ণগঞ্জ বলি এবং টাঙ্গাইল বলি, সিরাজগঞ্জ, আমাদের 64টা জেলার ভিতরে আমরা ম্যাক্সিমাম জেলা থেকে একজন, জেলাগুলোতেই যেমন পৌঁছে যেতে পারছি। রাঙামাটি থেকে আমাদেরকে শুনে, চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে শুনে, সেই ভাইকে এখন পর্যন্ত দেখছি না। তুমি একটা লিসেনারের নাম শুনছো কি না, নামটা এই মুহূর্তে মনে নেই, খাগড়াছড়িতে উনি কিন্তু একটাবার ইমেল পাঠাইছিল কিনা, তুমি পড়ছো কিনা, আমার মনে আছে কিনা? খাগড়াছড়ি বলে আমার মনে পড়লো, বরিশাল থেকে একটা মাছ ধরার একটা ঘটনা পেয়েছিলাম। মাছ ধরা না, একটা ছেলে, সে তার বরিশাল বাবা অসুস্থ ছিল, তার বাবা অসুস্থ ছিল, তাকে হাসপাতালে নিয়ে যায়, সম্ভবত ডায়রিয়া হয়েছিল। ঘটনাটা অনেক ভয়ানক ছিল এবং নদী কেন্দ্রিক সেই ঘটনাটি ছিল। সে তার বাবাকে নিয়ে যায় হসপিটালে এবং সেখানে গিয়ে তার বাবার মৃত্যু হয়। এবং তখন বর্ষাকাল ছিল এবং বরিশালের অধিকাংশ জায়গায় তারা নৌকা দিয়ে চলাচল, লঞ্চ দিয়ে চলাচল করে, নৌকা থেকে ফেরার পথে রাত হয়ে যায় এবং সেই একটা নৌকার মাঝামাঝি একটা বিল ক্রস করে তাদের বাসা। তো সেই জায়গায় একটা ঘটনা ঘটে তার সাথে। হ্যাঁ, ওই ঘটনাটা এখন পর্যন্ত আমি আমার পার্শ্ববর্তী যারা আছে, আমার হচ্ছে চাচা বা ফুপি যারা আছে, চাচি, তারাও মাঝে মধ্যে বলে যে বরিশালের ঘটনাটা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক ভয়ানক ছিল ঘটনাটি। তখন আমার নিজেকেও ভালো লাগে যে যাক অন্তত ভালো লাগাতে পারছি মানুষদেরকে বা লিসেনারদেরকে, বন্ধুদেরকে ভালো লাগাতে পারছি, এটা একটা আমাদের ভালো লাগা। হ্যাঁ, এরকম ঘটনা যদি আপনাদের, আমিও চাচ্ছি যে অনেকদিন থেকে রিওয়াইন্ড করতে, যে আমাদের পুরনো যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে একটা যদি এপিসোড করা যায়, তো সেটা প্ল্যানে খারাপ হবে না। তো আমি লিসেনারদেরকে আহ্বান করতে চাই এখানে যে আপনারা আমাদেরকে হেল্প করবেন যে আপনাদের কোন ঘটনাটা সবচেয়ে এ পর্যন্ত ভয় লেগেছে, সেই ঘটনার ছোট্ট একটু বর্ণনা আপনারা দিতে পারেন আমাকে কমেন্টে, কারণ ঘটনার টাইটেল বললে আমি বুঝতে পারবো না। এবং আপনারা যদি এক্স্যাক্ট ডেট আমাকে বলতে পারেন যে এতদিন আগে, এত সপ্তাহ আগে ভূতবেলায় এই ঘটনাটি প্রচার হয়েছিল বা কে লিখেছিল সেই ঘটনাটি, যদি সেটা বলতে পারেন তাহলে খুব ইজি হবে আমার জন্য সেই ঘটনাগুলো খুঁজে বের করতে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনার ঘটনার কোনো ক্ষুদ্র অংশ যদি আপনার মনে থাকে, সেই অংশটা আমার সাথে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আরেকটি বিষয় ভাইয়া, আমরা যেহেতু ফেসবুক লাইভে কত সালে, 23 সালে এসেছি নাকি 24 সালে, ভূতবেলার তো হাল ধরেছি 2022 সালে, আমি লাইভ এসেছি 23 সালে সেপ্টেম্বরে, না? হ্যাঁ, সেপ্টেম্বর 13 তারিখে। যেহেতু আমাদের সামনে সেপ্টেম্বর মাস আসতেছে 13 তারিখ, তার আগে মনে হচ্ছে 13 তারিখে তো আমাদের সপ্তাহ পড়বে না, 11 তারিখে একটা এপিসোড পড়বে। সেই অনুষ্ঠানে পাপু ভাই যদি এই মুহূর্তে শুনতে থাকে, তাহলে পাপু ভাইকে আমরা সেই 11 তারিখে তাকে আমরা কিন্তু রাখতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যদিও সেটা আমাদের স্পেশাল এপিসোড হবে এবং আমরা হচ্ছে চাই ওই দিন খুব স্পেশাল কিছু একটা করতে, স্পেশাল কয়েকজন মানুষকে আমরা একসাথে স্টুডিওতে রাখার জন্য চাই এবং আপনাদের যার যার ঘটনা ভালো লেগেছে এ পর্যন্ত ভূতবেলায় যে সকল অতিথির, তাদের নামগুলো কিন্তু মেনশন দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি এখানে, এবং আমরা চাইলে কিন্তু আমাদের গাইবান্ধার বাইরে থেকে যে সকল লিসেনার আমাদেরকে শোনেন এবং আমাদের ভূতবেলাকে ভালোবাসেন, রেডিও সারাবেলাকে ভালোবাসেন, তাদেরকেও কিন্তু আমরা লাইভে যুক্ত করতে পারি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। যেমন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সর্বশেষ জাহিদুল ইসলাম বরকত ভাই আমাদেরকে সাড়া দিয়েছেন, উনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। উনি লিখেছেন, রাতুল ভাই এবং শাহাদুল ভাই কেমন আছেন আপনারা, যুক্ত আছি শেষ পর্যন্ত। জি, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন জাহিদুল ভাই, একটুখানি জানিয়ে দেবেন। অবশ্যই। আমাদের সাথে নাফসা ই আজম, দুঃখিত, নাফসা ই জান্নাত ঐশী ছিলেন, রাতুল ভাই ভালো হচ্ছে। ঐশী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আচ্ছা, অনেকেই বলেছেন যে মিস করলাম মেইলটা, রাকিবুল ইসলাম লিখেছেন। মিস করার কিছু নেই, আমাদের ফেসবুক পেজেই থেকে যাবে ঘটনাটা। আমি শাহাদুলের কথাতেই আসছি, ফেসবুকেও থেকে যাবে ঘটনাটি। এবং এর পাশাপাশি আপনাদের জন্য সুখবর হচ্ছে, আমাদের ভূতবেলার যে ইউটিউব চ্যানেলটি এতদিন বন্ধ ছিল, সেই ইউটিউব চ্যানেলটিতে আমরা আবারও যাত্রা শুরু করেছি। আপনারা ভূতবেলা RS লিখে সার্চ করতে পারেন এবং এটি আমাদের ভূতবেলার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল, ভূতবেলা RS একসঙ্গে লিখতে হবে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এবং এখানে আমি অত্যন্ত দুঃখের সাথে আরও একবার জানতে চাই যে আমাদের ভূতবেলা নামে বেশ কিছু চ্যানেল কেউ অসাধু উদ্দেশ্যে ক্রিয়েট করেছেন এবং আমাদের ভিডিওগুলো সরাসরি ব্যবহার করছেন। আপনারা প্রত্যেকেই সেই চ্যানেলগুলোতে রিপোর্ট করবেন এবং আনসাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন। এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 75 কি 76 জন। আমরা চাই যেন আপনারা প্রত্যেকেই আমাদের ভূতবেলাকে যারা ভালোবাসেন তারা সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। তো আমি আসলে আর কথা বাড়াতে চাই না, আমি চলে যেতে চাই শাহাদুলের কাছে এবং আপনারা লিখতেই থাকুন আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভূতবেলার আয়োজন এবং আপনাদের কাছে কোনো ঘটনা আছে কিনা সেই বিষয়গুলো। শাহাদুল ভাইয়া, ধন্যবাদ। একটুখানি দুঃখ প্রকাশ করে নেই, হ্যাঁ, যে আজকে যে গেস্ট বা অতিথি আসার কথা ছিল
অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তারা আসবে, বারবার বলতেছে 5 মিনিট 10 মিনিট বা 3 গাছের তল, ভাই গেটের সামনে এসেছি। কিন্তু অনুষ্ঠানের শেষ মাঝামাঝি এসে তাদেরকে যখন আমরা ফোন দিচ্ছি তখন তারা ফোন সুইচ অফ করে রেখেছে, অফ করে রেখেছে। তখন এই জায়গাতেই আমাদের একটু কষ্ট হয়ে যায় যে অনুষ্ঠানটি কভার করার জন্য খুব কষ্ট হয়ে যায় আমাদের জন্য। না আর একটা ঠিক আছে, সরাসরি ঘটনাতে যাই। ঘটনাটি আমার পাশের ইউনিয়ন, ঘাগাঁও ইউনিয়নের কেন্দ্রিক একটি ঘটনাটি ওখানকার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা আর কি। তা আমরা সবসময় একসাথে শহরে যখন ও ঢুকতো তখন ও আমাকে ফোন দিত যে বন্ধু চলে আসো, আমরা একসাথে একটু আড্ডা দিয়ে বাদাম বা চা খেয়ে বের হয়ে যাবো ঘুরে ফিরে। তা ঠিক আছে, আমরা ওর কথা শুনে যখন আমি ওকে বলি যে তুই যখন পুরাতন বাজার এখানে আসবি, তোরা তো নামবি পুরাতন বাজার এখানে বা পুরাতন ব্রিজের নামবি, তো ওখানে এসে আমাকে ফোন দিবি, আমি পার হয়ে আসবো এ পাশ দিয়ে। তা আমাদের এ পাশ দিয়ে আবার শ্মশানঘাটের নদীর পাশ দিয়ে একটা ব্রিজ হচ্ছে ভাইয়া, ও বেগ দিয়ে চলাচল করা যায় আর কি, সহজ হয়, 5 মিনিট লাগে, হেঁটে গেলেও 5 মিনিট লাগে। তা ওর সাথে কথাবার্তা বলতে বলতে ও কিন্তু জানে যে আমি রেডিওতে কাজ করি। তা ও আমাকে বলে যে তুই তো ভূতবেলা অনুষ্ঠানের সাথে আছিস। আমি বললাম হ্যাঁ। তা আমি বললাম তোর কাছে কোনো ঘটনা জানা আছে বা তোর সাথে ঘটে গেছে এরকম কোনো ঘটনা আছে কিনা বা শুনছিস কারো কাছ থেকে? তো ও বললো যে হ্যাঁ, আমার ফুপির কাছে একটি ঘটনা শুনেছিলাম, সে ঘটনাটি ওর ফুপির সঙ্গেই ঘটেছিল এবং দুঃখের বিষয়ে ওর ফুপি ওই ঘটনার শেষ মুহূর্তে যে ওই ঘটনার সম্মুখে মারা গিয়েছে। আচ্ছা, ঘটনাটি মানুষ আমরা সাধারণত জিন বা পরি বা ভূত ধরলে ঘটনার শুরুতেই টের পাইলে কিন্তু তখন আমরা ঝাড়ফুঁক বা কবিরাজ ডেকে এনে বা পাতা এনে ভরণ দেওয়া বা হুজুরদেরকে নিয়ে পানি পড়া দেওয়ার একটা ব্যবস্থা করি সুস্থতা হওয়ার জন্য। কিন্তু সে মারা যাওয়ার পর, সেই ব্যক্তিটা মারা যাওয়ার পর তারপর ভরণ দেওয়া হয়েছে ঘটনাটি ঘটার শেষের পর। তখন তারা বুঝতে পারেনি যে তার ফুবুর সাথে, আমার ওই বন্ধুর ফুবুর সাথে একটি জিনের বসবাস ছিল এবং তার শরীরটাকে ধীরে ধীরে খেয়ে খেয়ে একদম শূন্য করে ফেলেছে, রক্ত শূন্যতা শেষ করে ফেলেছে একদম। গত এপিসোডে একটি ঘটনা ছিল যে একটা অফিসের লোকের শরীর পুরো কঙ্কাল হয়ে গেছে, সেই কঙ্কালের মতন অবস্থা হয়ে গেছে সেই ফুপুর। যাই হোক, ঘটনাটি একদম অনেক বছর আগে ঘটনা। সেই ঘটনাটি যখন তার ফুপুর বয়স 23 থেকে 24 বছর, আমাদের বয়সী তখন। তা তখন থেকে তার সাথে তাদের পুরাতন বাড়িতে একটি গাছ ছিল, আমের গাছ। সেই আমের গাছে ওখানে একটি জিনের বসবাস ছিল, সেই বসবাস করত। তা কোনো ক্রমে বাড়ি ভাঙার কারণে অন্য সাইডে বাড়ি করার জন্য গাছটি কেটে ফেলা হয়। তো ওই সময় জিনটি আঘাত পেয়ে যায় এবং ওই সময় কোথাও খুঁজে না পেয়ে ওই সময় ফুপি ওখানে ওই পাশ দিয়ে যাচ্ছিল। তো ওই সময় জিনটি ওখানে ভরণ করছে, ওনাকে ভরণ করার পর তা প্রথমত ওনাকে কোনো ক্ষতি বা কোনো সমস্যার সৃষ্টি হয়নি, যে উনি ভালো মতো স্বাভাবিকভাবে আমাদের মতন সুস্থ স্বাভাবিকভাবে চলাচল করছে, কোনো সমস্যা হচ্ছে না। তা বছর 1.5 বা 2 যাওয়ার পর ওনার শরীরটা একদম শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে প্রতিনিয়ত ওনার শরীর খারাপ হচ্ছে। তা সবাই বুঝতে পারতেছে না যে কেন এই সমস্যাগুলো হচ্ছে। তা ওনার মাকে বলছে, আম্মু আমার শরীরটা কেন ভিতরে ভিতরে খারাপ লাগছে, দুর্বল লাগছে, আমি কেন বুঝতেছি না, সময় মতো আমি খেতে পারছি না বা কোনো কিছু ভালো লাগতেছে না, আমাকে জনসমাগম ভালো লাগে না, বন্ধু বান্ধব ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, ঘরে একাই শুয়ে থাকতে আমাকে কীরকম যেন একদম মন মরার মতন লাগতেছে, যেন উদাসীর মতন লাগে আমাকে, আমি বুঝতে পারতেছি না কেমন লাগছে। তা ওনার মা বাবা তা একটু হুজুরকে ডেকে নিয়ে এসে পানি পড়া নিয়ে এসে পানি দিলেন এবং সে পানি খাচ্ছে। তা কোনো কিছু বোঝা যাচ্ছে না যে সুস্থ হচ্ছে কিনা, ভালো লাগতেছে না, এসব বোঝা যাচ্ছে না। পরে ডক্টর দেখাচ্ছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, ট্রিটমেন্ট করছে,
সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন, কোনো কিছু ধরা পড়ছে না। আবার শুধু দেখা যাচ্ছে যে শরীরের কিছু অংশ রক্ত শূন্যতা এরকম কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তা ডক্টর আবার বললেন যে শরীরের ভিতর কোনো সমস্যা তেমন কোনো দেখা যাচ্ছে না, বাট একটু রক্ত শূন্যতা দেখা দিচ্ছে। আপনারা যদি 2-1 ব্যাগ রক্ত দিতে পারেন তাহলে ভালো হবে আর কি। তা ডাক্তারের কথা অনুযায়ী তো ওনাকে সপ্তাহ 2-1 পর 1 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে। তখন উনি একটু সুস্থতা বোধ করতেছিলেন। তা ওনার সুস্থতার পর আবার যখন ওনার শরীরের ক্রমশই শরীর শুকিয়ে যাচ্ছে, একদম গাছের পাতার মতন হয়ে যাচ্ছে, গাছের ডালের মতন বা বাঁশের কঞ্চির মতন হয়ে যাচ্ছে, তখন সবাই একটু এলাকার লোকজন পরামর্শ দিচ্ছে যে ভালো কোনো কবিরাজ বা ফকির বা হুজুরদেরকে ডেকে এনে আপনারা একটু পরামর্শ করে আর শরীরটা বন দিয়ে দেখেন বা পাতা নামিয়ে দেখেন কোনো উপর বা অবয়ব কোনো ভর করেছে কিনা। জি। তা আমি আমার বন্ধুটাকে জিজ্ঞাসা করলাম যে তোরা, তারপর যে গ্রামবাসী তোদেরকে বললো যে ফকির বা হুজুরকে ডেকে এনে তা পাতা নামানো, তোরা কি এই কাজটি করেছিলি? কয় না, আমরা এই কাজটি তখন করিনি, আমরা তো তখন ওইসব বিশ্বাস করতাম না। ওই যুগের মানুষ হলেও আমার দাদা দাদি বা চাচা চাচি এই ধরনের বিশ্বাস করতো না, তারা সবসময় বিশ্বাস করতো ডাক্তার বা আধুনিকতা ছোঁয়ার মতন তাদের এই জিনিসগুলো বিশ্বাস করতো। তা তোরা সবসময় ডাক্তার পরামর্শ অনুযায়ী চলতো, ওষুধ খাওয়াতো, কোনো কাজ হচ্ছিল না। পরে যখন তাকে একদিন রাত্রেবেলা সে চিৎকার করা শুরু হয়ে গেছে যে আমাকে বাঁচাও বাঁচাও, কে যেন আমাকে নিয়ে যাচ্ছে, আমার শরীরটা কামড়াচ্ছে, এরকম একটা অবস্থা যে আমার শরীরের ভিতর যেন ভাই যে সুই ঢুকলে যে এরকম একটু ব্যথা অনুভব হয়, পিঁপড়া কামড় দেওয়ার মতন, ওই রকম শরীরে পিঁপড়ার মতন কামড়ের একটা ব্যথা অনুভব হচ্ছে আমার ভিতরে, আমাকে বাঁচাও, আমার শরীরটা একটু ম্যাসাজ করে দেন যে শরীরটা আমার ভালো লাগবে, পুরো শরীরটা একটু টিপে দেন, এইরকম একটা অবস্থা ছিল। তারপর ওনার মা বা ওনার বোন বা ভাই বউ যারা আছে তারা ওনার শরীরটাকে চেপে ধরে একটু টিপে দিচ্ছে বা ম্যাসাজ করে দিচ্ছে। তারপরেও ওনার শরীরটা এমন শক্তি এসে গেল যেন 3-4 জন ওনাকে ম্যাসাজ করে দিচ্ছে, তা 3-4 জনকে উনি 2 হাত ছুঁড়ে ফেলে দিলেন, মানে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। 4 জন এমন অবস্থা, 4 জন 4 দিকে চলে গেছে। সবাই অবাক হয়ে গেলেন এবং তার যে ভাই আছে, বাবা আছে, সবাই তাকে জড়িয়ে মানে ঠেসে ধরার চেষ্টা করছে, কিন্তু কেউ পাচ্ছে না তাকে আটকাতে। সে বারবার আমাকে বলতেছে আমাকে ছেড়ে দে, আমি ওইখানে যাব, ওখানে আমাকে ডাকতেছে কেউ একজন, আমাকে ছেড়ে দে, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, আমি ওইখানে যাব। তা সবাইকে যখন ছাটকা দিল, পরে ওনার ভাইরা যখন আটকাতে পারতেছিল না, তখন উনি আবার যে আমের গাছটা ছিল ভাই, ওই আমের গাছটা যখন কেটে ফেলা হয়েছে, আমের গাছ কাটলেও তো ভাই শুধু শিপাটা থাকে, শিকড়টা থাকে, সেই শিকড়ের ওখানে যে উনি বসে সবকিছু মানে মাটিগুলো 2 হাত দিয়ে হাসড়াহাসড়ি করতেছে, এলোমেলো করতেছে, এবং নখগুলো দিয়ে বিচ্ছিরি ভাবে বিশাল একটা গর্ত খুঁড়েছি। ওখানে ওই গর্তটাকে খুঁড়ে উনি পা দুটো দিয়ে বিভিন্ন বিচ্ছিরি ভাবে কথাবার্তা বলতেছিল ওনাকে, সবাইকে। তখন ওনারা বুঝতে পারতেছে যে এর সাথে কিছু একটা হচ্ছে। তারপরেও এলাকার লোকজন যখন আসছিল যে দেখেন আপনারা তো আমাদের কথা বিশ্বাস করতেছেন না, এই সময় ভালো থাকতে কম থাকতে আপনারা একটু যদি হুজুর বা কোনো কবিরাজকে ডেকে নিয়ে এসে একটু পাতা নামান, তাহলে আপনাদের মেয়েটা হয়তো বেঁচে যেতে পারে। যদি আপনারা এই অবহেলাটা করেন তাহলে আপনাদের সন্তানকে বা এই মেয়েকে হারাতে হবে। তারপরে ওনারা একজন হুজুরকে ডেকে নিয়ে, ওনাদের পার্শ্ববর্তী মসজিদের হুজুরকে ডেকে নিয়ে এসে পানি পড়া বা ওনার শরীরকে বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ ঠিক ছিল, ভালো ছিল, ভালো মতো স্বাভাবিকভাবে হচ্ছিল। ঠিক রাত্রেবেলা, রাত যখন গভীর পর্যায়ে, রাত 3টা বা 2টা বাজে, ওই সময় ওনার শরীর এতটা বিশ্রীভাবে চোখ বড় বড় হয়ে গেছে ভাইয়া, যেন চোখগুলো বের হয়ে আসে, এমন একটা অবস্থা। বের হয়ে আসে, সে সবাই ওনাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, যে ওনাকে বলতেছে তোর কি হয়েছে, তুই আমাদেরকে খুলে বল। ও খালি ওই ফুপুসুতে হাত দিয়ে এরকম করতেছে যেন ওনার সামনে কেউ গেলে তাকে উনি জানতো শেষ করে দিবে ওখানে,
এরকম একটা অবস্থা। এমন সময় আমি ওর ফ্রেন্ডটাকে জিজ্ঞাসা করলাম যে তোর ফুপুর যে চোখ বড় বড় হয়ে গেছিলো, চোখ দিয়ে কি ব্লাড, অনেক সময় ভাই যারা অবভাবে মৃত্যু হয় তাদের কিন্তু চোখ দিয়ে ব্লাড বা মুখ দিয়ে রক্ত বের হয়, এই ঘটনা তুমি শুনেছো বা অনেকবার ইমেলেও পড়েছো এই ঘটনাগুলো। ও বললো যে না ওইরকম কোনো সমস্যা হয়নি, বাট সব থেকে যে আশ্চর্য যে বিষয়টা ভাইয়া, চোখি মানে খাট থেকে প্রায় 2 থেকে 3 ফিট উপরে উঠে গেছে, আচ্ছা, হাওয়ার উপরে। তারপর ওনার যে দাদি বা মা আছে, ভাই বোন, ভাই আছে, বোন আছে বা ভাবি আছে, তারা তাকে নিচে নামানোর এত পরিমাণ চেষ্টা করতেছে, কোনো সম্ভব হচ্ছে না। প্রায় নাকি 2-3 ঘন্টা উনি ওইভাবেই ছিল এবং চিৎকার করছিল। এবং আরেকটা ভাই সবথেকে মানে আরেকটি ঘটনা যে কথাটা, সেটি চতুর্পাশে যে সাইক্লোন হলে যে চতুর্পাশে ঘুরে একটা, সেই রকম ওই বিছানার উপরে উনি ঘুরতেছিল, এরকম একটা অবস্থা ছিল। সেই অবস্থায় ছিল। পরে যখন ফজরের আজান দিচ্ছিল, সেই আজানের সময় উনি ধূপ করে বিছানায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর যখন উনি শান্তশিষ্ট হয়ে গেলেন, শান্তশিষ্ট হওয়ার পর ওরা ওনাকে বলা হচ্ছে তোর কি হয়েছিল মা, তুই এরকম কেন করছিলি? উনি বলতেছে না আমার তো কিছু হয়নি, কি হয়েছে আমার, আপনারা কিছু দেখেছেন, আমার কিছু হয়েছে না, আমার তো কিছু হয়নি, স্বাভাবিক। ওই মেয়ের কথা মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে যে এই কিছুক্ষণ আগে এত কিছু তাণ্ডব, এত কিছু হয়ে গেল, সে মেয়ে বলতেছে আমার তো কিছু হয়নি মা। আচ্ছা, তোমরা কি কোনো কিছু ঘটনা দেখেছো বা ভৌতিক কোনো ঘটনা ঘটেছে কারোর সাথে, বা কাউকে ভূত ধরেছে এরকম, বা কাউকে জিন বা পরি ধরেছে? তার মুখে ঘটনা ঘটে শুনতেছে সবাই, মানে সে কিছুই জানে না, সে কিছু জানে, এরকম একটা অবস্থা। পরে যখন আবার এই ঘটনা হয়ে গেল, ঠিক এই ঘটনার 7 দিন পর ভাই মেয়েটি ঘুমের ঘোরে, মানে ঘটনায় ওই জিন তাকে তার শরীরটাকে শূন্য করে, রক্ত শূন্যতা করে, একেবারে তার রক্ত প্রতিটি বিন্দু কণায় কণায় শিরে শিরে খেয়ে শেষ করে তাকে একদম মৃত অবস্থায় রেখে একদম মেরে ফেলে সে জিনটি ওখান থেকে চলে যায়। এবং সেই রাত্রে পরের দিন সকালে তাকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ, কোনো কিছু পাওয়া যাচ্ছিল না। এবং একসময় সে সারা শব্দ না পেয়ে সে ঘর ভেঙে দিয়ে, দরজা ভেঙে দিয়ে তাকে বের করে কাছে যেয়ে দেখে যে সে মারা গিয়েছে। এবং সে ওই সময় সবাই তো চিৎকার করে দ্রুত তাকে দাফন করা হলো, তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হলো। দাফন করার পর 3 দিন পর তার মা বাবা, যে এলাকাবাসী তো অনেক বলেছিল যে কবিরাজ নিয়ে এসে ভরণ দেওয়ার বা পাতা নামানো, ঠিক 3 দিন পর দাফন করার পর 3 দিন পর নিয়ে এসে ভরণ দিয়ে দেখে যে তাকে জিন ধরেছিল। এবং জিনটি ধরার কারণ হচ্ছে আমের গাছটি যে কাটা হয়েছে, সেই আমের গাছটির ক্ষতি করার, বসবাসের স্থানটি ক্ষতি করার কারণে তার মেয়ের ভিতরে যে তাকে বশ করে সেই বশ করে এবং আপনারা বুঝতে পারেনি। এবং আপনাদের এলাকার লোকজন আপনাদেরকে অসংখ্যবার বলেছিল যে আপনারা একটাবার পাতা নামানোর চেষ্টা করেন বা ফকির কবিরাজ নিয়ে এসে পাতা নামান, কিন্তু আপনারা তো তাদের কথা শুনেননি। কিন্তু তাদের কথা যদি আপনারা শুনতেন, আজকে আপনাদের মেয়েকে হারাতে হতো না, অন্তত সে বেঁচে থাকলেও আপনাদের চোখের সামনে থাকলে আপনাদের একটা শান্তি লাগতো যে না, আমাদের সন্তানটা বেঁচে আছে, আমাদের মেয়ে বেঁচে আছে। আজকে আপনারা মারা যাওয়ার পর, মাটি দেওয়ার পর 3 দিন পর আপনারা এসে দাফন, কবিরাজ আমাদেরকে ডেকে নিয়ে এসে আপনারা পাতা নামাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বা শুনলেন তাদের
যে আপনাদের এই সামান্য একটি গাছ কাটার কারণে, এই গাছটি না কাটলেও কিন্তু আপনাদের কোনো ক্ষতি হতো না বা ঘর ওঠানোর কোনো সমস্যা হতো না। তো এই সমস্যাটি, গাছটি কাটার কারণে আজকে আপনাদের এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং আপনাদের মেয়েকে আপনারা আজকে হারিয়ে ফেলেছেন। এই হারিয়ে ফেলার পর আপনাদের যে বেদনা, জিনটি হয়তো এখান থেকে চলে গেছে, কিন্তু জিনের যে ক্ষতিটা করেছেন, কিন্তু একের পর এক আপনাদের যে বংশে যারা আসবে বা আছেন তাদেরকে হয়তো শেষ করবে। এটা তাদের একটা যে তারা যে বংশে যাবে বা পরিবারে যাবে, সে পরিবারের সবাইকে ধ্বংস করার একটা তাদের কথা থাকে আর কি, প্রতিজ্ঞা থাকে, এরকম একটা কথা সে বলেছিল। এবং পর্যায়ে কবিরাজকে জিজ্ঞাসা করা হলো এর কাছ থেকে বাঁচার যে উপায় সেটি একটুখানি যদি আপনারা বলে দেন তাহলে আমাদের জন্য ভালো হয়। কবিরাজ বলল যে আপনাদের বাসা পুরো বাড়ি চতুর্পাশে পুরাতন বাড়ি বা নতুন বাড়ি যেটা আছে সেটাও বন করতে হবে, এবং বিশেষ করে যে আমের গাছের যে শিকড়টা ওটা বিশেষ করে ওটাতে দাগ দিয়ে ওটাতে গন্ডি গেড়ে দিতে হবে, এবং 1 মাস ওখানে ওই গন্ডিটা কেউ যেন না তোলে এবং ওই গাছের শিকড়ের ভিতরে বা কেউ যেন না যায় ওখানে, এইরকম বলেছিল। যে কবিরাজের মুখে এসব কথাবার্তা শুনে সবাই ঠিক আছে বলল যে আপনি বন করার চেষ্টা করেন, বন করে দেন, আমরা বন করার জন্য কি কি প্রয়োজন আছে সেটি আমরা জোগাড় করে দিচ্ছি, এবং আপনি কবে বন করে দিবেন সেটি বলেন। উনি বললো যে ঠিক আছে, আমরা 2-1 দিন পরে এসে বন করে দিব। তো ওনার কথা অনুযায়ী 2-1 দিন পরে এসে উনি বন করে পুরো বাড়ি এবং সবাইকে আমের গাছের শিকড়টা দাগ দিয়ে, গোল দাগ দিয়ে চিহ্ন করে দিয়ে, সে লাল রং দিয়ে সে লাল রং দিয়ে এটা চিহ্ন করে দিয়ে গেছে, এবং সবাইকে একটি করে তাবিজ দিয়েছে যেন সুরক্ষিত থাকে যতদিন না পর্যন্ত, কবিরাজ বলছে যে তাবিজগুলো আপনারা খুলে ফেলেন ততদিন পর্যন্ত আপনাদেরকে তাবিজগুলো পরে রাখতে হবে। তা 1 মাস পর এই কবিরাজ এসে আমের গাছে যে শিকড়টা আছে সেই শিকড়ের দাগটা মুছে দিলেন, বললেন যে আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা সবাই বিপদ মুক্ত, আশঙ্কা মুক্ত। তো সবাইকে কবিরাজ বললেন যে ঠিক আছে, আপনারা আপনাদের যে তাবিজ দেওয়া হয়েছিল সেই তাবিজগুলো আপনারা খুলে ফেলবেন, আর কোনো সমস্যা হবে না। কবিরাজের কথা শুনে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। স্বস্তির নিঃশ্বাস ফেলার পরও তাদের মনে কোনো সুখ নেই বা শান্তি নেই, হাসি নেই, কারণ তারা তো তাদের পরিবারের একজন সদস্যকে হারিয়ে ফেলেছে। এইরকম তা আমরাও যদি আমাদের পরিবার, এই ঘটনার পরিবারের একজন সদস্যকে হারাই, আমাদেরকেও খারাপ লাগবে। তো এই ভেবে যে একটি পরিবারের এইরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে, এটাই আমার চাওয়া। এটাই ছিল ভাইয়া ঘটনাটি আর কি। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ শাহাদুল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি আমাদেরকে শোনানোর জন্য, এবং বেশ ভয়াবহ রকমের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, এবং তার সুস্থতা কামনা করছি পুরোপুরি। তো এখন এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াবো না, 2-1টি কমেন্ট পড়তে চাই, দেখতে চাই কারা কারা আছেন আমার সাথে, তাদের কথাবার্তাগুলো শেষ করে আমি চলে যেতে চাই আমার হাতে থাকা আরেকটি মেইলে। ছোট্ট একটা মেইল হবে, তো সেই মেইলটিতে চলে যাব। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছিলেন আফসারা, আফসারা আধি নাকি যেন একটা নাম, যাই হোক, লিখেছিলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, যুক্ত হলাম, ওয়েলকাম আপনাকে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন ইয়ামিন, লিখেছিলেন আমাদেরকে, আরও অনেকেই দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, একটু আরও ছিলেন খন্দকার মেহেদি সানমানও, আমাদেরকে ঢাকা থেকে দেখছেন এই মুহূর্তে। এরপরও দেখতে পাচ্ছি আমাদেরকে পাপ্পু ভাই লিখেছিলেন, ওনার যে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেশ চমৎকার লাগছে ভূতবেলা, এবং সব কিছু মিলিয়ে ওনার কাছে অনেক ভালো লাগছে এমনটি জানিয়েছেন। দেখতে পাচ্ছি আমাদেরকে এম কে মমিন লিখেছেন, চালিয়ে যান ভাইয়া, অনেক ভয় লাগছে। অলোক কুমার লিখেছেন সুন্দর, ধন্যবাদ অলোক কুমার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদেরকে বালুয়া থেকে লিখেছিলেন মমিন মিয়া, শাহাদুলের ঘটনার অনেক ভয় লাগলো, কালো জাদুর কথা বেশ ভয়। আচ্ছা, নয়ন সরকার ভাই, আপনি প্রত্যেকটা বাক্যের শেষে, মানে প্রত্যেকটা শব্দের শেষে কমা কেন ব্যবহার করেন, এটা আগে আমাকে কিছু জানান আজকে। লিখেছিলেন আমাদেরকে মহসিনা খন্দকার, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমি আপনার নিউ ফ্রেন্ড, বাট এতদিন অফলাইনে শুনতাম, আজকে
উনি লাইভে প্রথম দেখছেন আমাদেরকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মহসিনা আক্তার, জান্নাত বাপ্পি লিখেছিলেন বেশ ভয়ের, ধন্যবাদ। সোয়াইব হাসান আচ্ছা আচ্ছা আচ্ছা, সোয়াইব হবে নাকি সোয়াইপ? উনি লিখেছেন SWIPE, সোয়াইপ। আচ্ছা আচ্ছা, সোয়াইব হাসান ছিলেন আমাদের সাথে। মাশরাফি হাসান মিরাজ লিখেছিলেন রাতুল ভাইয়া বেশ ভয় লাগছে। আমাদেরকে সুরিয়া জান্নাত পরি লিখেছিলেন অনেক ভালো হচ্ছে, ধন্যবাদ। মুর্শেদুল লিখেছিলেন আচ্ছা আমাদেরকে লিখেছিলেন আতিক মিয়া ভাইয়ের ঘরে একা একা শুনছি লাইট বন্ধ করে, ইয়ারফোন দিয়ে শুনছি তাই অনেক বেশি ভয় লাগছে। আতিক, যদি খুব বেশি ভয় লাগে আশেপাশে যদি কেউ থেকে থাকে ফ্যামিলির, তার পাশে গিয়ে শোনেন, তারপরও ভূতবেলা বন্ধ করা যাবে না শোনা। আরমান হোসেন লিখেছেন আমাদেরকে যে রাতুল ভাই বাজনাটা আরও চড়া করে দেন। আচ্ছা, চড়া করে দিতে হবে তাই না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার মতামতের জন্য। আতিক মিয়া লিখেছিলেন আমাদেরকে যে উনি উত্তর ধানঘরা থেকে আমাদেরকে শুনছেন। এরপর লিখেছিলেন আমাদেরকে ফুয়াদ মিয়া, উনি ঈদগাহ মাঠ থেকে শুনছেন, মনোহরপুর থেকে। এরপর দেখতে পাচ্ছি আরও অনেকেই আছেন, আমি তাদের কথাবার্তাগুলোতে যাব। এবং এই সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার হাতে যে মেইলটি এসেছে, এটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের ভূতবেলার নিয়মিত শ্রোতা। আচ্ছা, আমি সেই মেইলটিতে চলে যাব। ডকুমেন্ট 1। আচ্ছা, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম নাহিদ, ওনার ঘটনাটিতেই আমি আসবো। বাট তার আগে আমি কথাবার্তাগুলো পড়ে ফেলতে চাই যে কারা কারা আমাদেরকে কি কি লিখছেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে আরও আছেন। জিতু মিয়া লিখেছিলেন অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান। জাহাঙ্গীর আলম লিখেছেন যুক্ত হলাম ওনার আচ্ছা আচ্ছা বাবার অ্যাকাউন্ট থেকে যুক্ত হয়েছেন। ওয়াশিকা আর ওয়াসিফা দু বোন শুনছে আমাদেরকে, মানে রাতুল ভাইকে তাদের অনুভূতি জানাতেই হবে, এই জন্য বাবার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন ওয়াসিফা এবং ওয়াশিকা। দু বোনের জন্য অনেক অনেক শুভকামনা। রাতুল ভাই আমি গাইবান্ধা ছিল, তবে চট্টগ্রাম থেকে শুনছি, অনেক ভয়ানক ঘটনা শুনতেছি। আরমান হোসেন লিখেছেন। আমাদের সাথে আরও দেখতে পাচ্ছি লিখেছিলেন মুহিত হাসান ইরাম, উনি শুনছেন আমাদেরকে একদিন শুধু মেইল হয়ে যাক। সিদ্দিক রহমান লিখেছেন ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক মাঝে মধ্যেই সাউন্ড বেশি হচ্ছে। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত ভাই, উনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কিন্তু কাজের প্রচুর চাপ যাচ্ছে, 2 মাস যাবৎ ছুটি পাচ্ছেন না উনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং সুস্থতা কামনা করি আপনার। আমাদের সাথে আরও ছিলেন ইয়ামিন কবির নোবেল, উনি লিখেছিলেন যে হাই হ্যালো, আবারও প্রশ্ন করেছেন এটা কোন জায়গায়। এটা হচ্ছে গাইবান্ধার কমিউনিটি রেডিও সারাবেলা 98.8 FM। লিখেছিলেন আমাদেরকে পাপ্পু ভাই, উনি লিখেছেন যে ইনশাল্লাহ শাহাদুল ভাই রাতুল ভাই আবার দেখা হবে কোনো এক এপিসোডে, ওয়েলকাম ভাইয়া। আমাদের সাথে ছিলেন আফসারা আধি, যাই হোক ADHE, আমি জানি না আপনি কী উচ্চারণ করেন, আধে নাকি আধি, একটু কাইন্ডলি জানাবেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছিলেন। সো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াবো না, আমার হাতে মেইল রয়েছে, আমি সেই মেইলটিতে চলে যাব। দেখতে পাচ্ছি উনি যেভাবে আমাকে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। আজকের এই ঘটনাটি আমার খুব নিকট এক বন্ধুর সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের পেছনে যে পরিত্যক্ত বাড়ি এবং জায়গাটা রয়েছে ঠিক সেখানে। আমার বন্ধুর নাম সাকিব, সে খুব ভদ্র ছেলে, পড়াশোনাতেও বেশ ভালো, আর ওর বাড়ি ছিল গোরস্থান পাড়াতে। সাকিবের বাড়ির ওই ঠিক পরিত্যক্ত বাড়ির সামনে ঘটনাটি ঘটেছিল কোনো এক বৃষ্টির রাতে। আমরা তখন এক প্রাইভেট পড়তাম, রাত 9টার সময় প্রাইভেট শেষ করে সবাই মিলে একসাথে বাসায় ফিরছিলাম। তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে। আমরা যখন আসছিলাম বয়েজ স্কুলের সামনে দিয়ে, ওর বাড়ি বয়েজ স্কুলের পেছনে হয়, ও ওদিকে চলে গেল। আমি সাকিবকে বললাম তাহলে যা বন্ধু, কালকে দেখা হবে। সাকিব বলল আচ্ছা ঠিক আছে। এই বলে সাকিব তার বাড়ির উদ্দেশ্যে অন্য রাস্তা দিয়ে চলে গেল। এরপর দিন সাকিব স্কুলে আসে না, তো আমরা কয়েকজন মিলে ওর বাসায় গেলাম ওকে ডাকতে, কিন্তু গিয়ে দেখি সাকিবের অনেক জ্বর। আমি বললাম কিরে সাকিব, কালকে তো সব কিছু ঠিক ছিল, তো জ্বর তো আসার কথা না। এরপর আমরা চলে আসি, 12 দিন হয়ে যায়, আচ্ছা সরি 1-2 দিন হয়ে যায়, তারপর 5 দিন 9 দিন হয়ে যায়, তারপরও জ্বর ভালো হয় না। সাধারণ জ্বর হলেই 2 থেকে 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কে জানতো যে ওই দিন সাকিবের সাথে কি হয়েছিল। এরপর দিন আমি সাকিবকে দেখতে গেলাম, ওকে বললাম কিরে তুই কি ভয় টয় পেয়েছিস নাকি।
এই কথা বলতেই ও কেঁদে ফেলল। বললাম, আরে কাঁদিস না, বল কি হয়েছিল। রাতুল ভাই এরপর সাকিব আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে লিখছি। ওই দিন তোদের সাথে কথা বলার পরে আমি যখন ফিরছিলাম ওই পরিত্যক্ত বাড়িতে, আমি দেখি একজন সাদা কাপড় পরা মানুষ আমাকে ডাকছে ওই বাড়ির দিকে। আমি কেন জানি নিজেকে আটকাতে পারলাম না, আমার মনে হচ্ছিল যেন ওখানে দৌড়ে চলে যাই। এরপর আমি মনের অজান্তেই সেই ভাঙা পরিত্যক্ত বাড়িতে চলে যাই। আমি বাড়ির ভেতর গিয়ে দেখি সেই ভেতরের দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যেন ওখানে এখনো মানুষ বাস করে, তবে দিনের বেলায় তো ওখানে এমন কাউকে দেখিনি। এরপর ওই সাদা কাপড় পরা মানুষটি আমাকে একটা ভয়ঙ্কর পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে আমাকে বলল, কতদিন অপেক্ষা করেছি, কতদিন অপেক্ষা করেছি এই দিনের জন্য, অবশেষে আজকে হলো সেই সুযোগ। তখনই দমকা হাওয়ায় ওই মানুষটার মুখ থেকে কাপড় সরে গেল। আমি দেখলাম সেই সুযোগে, আমি দেখলাম সে আসলে কোনো মানুষ ছিল না। তার মুখটা ছিল রক্তে ভরা, তার চোখ দিয়ে রক্ত পড়ছে এবং তার মুখ দিয়েও আসছিল পচা মাংসের গন্ধ। ওই গন্ধটা তার পুরো শরীর থেকে আসছিল। পচা গন্ধটা ছিল এমন যেন মানুষের লাশ অনেকদিন রেখে পোড়ালে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমন। হঠাৎ আমি ওসব দেখেই ওই জিনিসটা আমাকে বলল, আচ্ছা ওই জিনিসটা দেখতেই ওই জিনিসটা আমাকে বলা শুরু করলো, আচ্ছা আজ আমি তোর মাধ্যমে আমার আবার শরীর পাবো। এইসব দেখে আমি দৌড়াতে যাবো, এমন সময় ওই জিনিসটা আমাকে জড়িয়ে ধরলো। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। সকালে যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম আমি আমার বাসায়। আমি আমার মা বাবাকে জিজ্ঞাসা করলাম আমি মানে এখানে কিভাবে এলাম। তারপর মা বাবা আমাকে বলল, সকালে কয়েকজন মানুষ ফজর নামাজ পড়তে যাওয়ার সময় তারা নাকি তোমাকে দেখতে পায় এবং চিনতে পেরে বাসায় রেখে গেছে। রাতুল ভাই সাকিব আমাকে এইটুকুই বলেছে। এরপর আমি ওর বাবা মাকে এই ঘটনার বললাম। এই ঘটনার পর ওনারা একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসেন এবং ওই হুজুর একটা ভালো তাবিজ দেন এবং হুজুর ওকে বলেন, চিন্তার কোনো কারণ নেই, ওই জায়গাটা পরিত্যক্ত, ওখানে একটা জিন বসবাস করে, ও তোমাকে ভয় দেখানোর জন্য এসব করেছে। এরপর থেকে ওই জায়গায় বা ওই জায়গার সামনে দিয়ে কখনো একা আসবে না। ওই ঘটনার পর থেকে ওরা বাসা চেঞ্জ করে এবং বর্তমানে ওরা মধ্যপাড়াতে থাকে। এরপর থেকে ওর সাথে আর কোনো ঘটনা ঘটেনি, তবে আজও সাকিব ওখানে যেতে ভয় পায়। তো রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে পড়ে শোনাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আরিফুল ইসলাম নাহিদ। নাহিদ, চমৎকার একটা ঘটনা ছিল, গাইবান্ধার ঘটনা। আমি জানতামই না। আমি যখন বয়েজে পড়তাম তখন থেকে দেখতাম ওই বাসাটা পরিত্যক্ত। মাঝে মধ্যে আমরা টিফিন টাইমে আমাদের যে বয়েজ স্কুলের যে ওয়াশরুমটা ছিল ওপাশ থেকে মানে ওই বাসার কিছু অংশ দেখা যেত এবং আমরা যখন ইসলামিয়ার গলি দিয়ে যখন মধ্যপাড়ার দিকে যেতাম তখনও দেখতাম ওই বাসাটা পরিত্যক্ত। বেশ অনেক লম্বা লম্বা ঘাস এবং অনেক বড় বড় গাছ, দেখে একটা ভুতুরে পরিবেশ মনে হয়। তারপরও আসলে এরকম ঘটনা যে ঘটেছে ওই বাসায় এটা ফার্স্ট জানলাম। তবে সাকিবের জন্য শুভকামনা, সাকিব সাবধানে থাকুক এবং প্রত্যেকেই যারা ওই রোড দিয়ে চলাচল করেন, ছোট বাচ্চা বা বয়েজের যে সকল ছোট ভাই আছে আমার, সকলকেই আমি সাবধানে চলাচল করার জন্য অনুরোধ করছি। তো যাই হোক, সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আরিফুল ইসলাম নাহিদকে চমৎকারভাবে এই ঘটনাটি উপস্থাপন করার জন্য। তো এই মুহূর্তে আমি আসলে কয়েকটা কমেন্ট পড়বো আপনারা কে কোথা থেকে লিখছেন এবং কার কাছে কেমন লাগছে। তারপরে চলে যাবো আবারও শাহাদুলের কাছে এবং শাহাদুলের কাছে শুনবো কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা। দেখতে পাচ্ছি আমাদের সাথে পাপ্পু ভাই ছিলেন, উনি লিখেছিলেন আমাদেরকে, উনি ভূতবেলায় আবারও আসার আগ্রহ প্রকাশ করেছেন। তো পাপ্পু ভাই, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। এবং বরকত ভাই দেখছিলেন আমাদেরকে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে খন্দকার মেহেদি হাসান মানু, উনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন। আরও লিখেছেন আমাদেরকে। তৃতীয় মেইলটাও ভালো ছিল, নয়ন সরকার ভাই লিখেছেন, ওনার কাছে ভালো লেগেছে, ধন্যবাদ নয়ন ভাই। এবং নয়ন ভাইয়ের কাছে অনুরোধ, উনি ভূতবেলায় এবং সেই সাথে আমি খেয়াল করে দেখেছি রেডিও সারাবেলার প্রত্যেকটা প্রোগ্রামে উনি ওনার মতামত জানান। লিখেছিলেন আমাদেরকে আরমান ভাই, উনি লিখেছেন যে গল্পটা আসলে অনেক ভয়ানক। আরমান হোসাইন আমাদেরকে লিখেছিলেন। লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম, উনি ওনার গল্পটা শেয়ার করতে বলেছেন, আমি চেষ্টা করছি যদি সুযোগ হয়। জাহাঙ্গীর আলম লিখেছেন, ভাই আজকে আপনাকে দেখলাম। আজকে আমাকে দেখলেন,
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইস্টার জাহান আলো লিখেছেন আমাদেরকে, উনি লিখেছিলেন আমি জয়পুরহাট থেকে ইস্টার জাহান আলো, রেডিও শুনছি, অনেক ভালো লাগছে রাতুল ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদেরকে রেডিও শোনানোর জন্য। আসলে রেডিও সবসময় চলে, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি এখানে না থাকলেও রেডিও চলবে। তো যাই হোক, আপনার মতামত জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। লিখেছিলেন আমাদেরকে সুন্দর হচ্ছে ভাইয়া, চালিয়ে যান, আমি জুম্মাপাড়া থেকে দেখছি, মহসিনা খন্দকার আমাদেরকে লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, চালিয়ে যান লিখেছেন সোয়াইপ হাসান। আচ্ছা, আমি সোয়াইপই বলছি যেহেতু উনি সোয়াইপ লিখেছেন, SWIPE সোয়াইপ। আচ্ছা, আমি জানি না ওনার সঠিক নামটা কি। সীমান্ত ইসলাম লিখেছিলেন আমাদেরকে হাই হ্যালো। আচ্ছা, লিখেছিলেন আমাদেরকে MK মমিন, উনি লিখেছেন অনেক সুন্দর হচ্ছে। অলোক কুমার ছিলেন আমাদের সাথে। আচ্ছা, মমিন লিখেছেন আমি মমিন মিয়া বালুয়া থেকে বলছিলাম, অনেক সুন্দর হচ্ছে। এরপর আরও অনেকেই লিখেছেন আমাদেরকে, মাশরাফি হাসান মিরাজ, রাতুল ভাই ভয় লাগছে, আরও লিখেছিলেন আমাদেরকে সুরে জানাত পরি, আমাদেরকে আতিক মিয়া লিখেছিলেন, আরও লিখেছিলেন MD ফুয়াদ মিয়া, উনি লিখেছিলেন মনোহরপুর ঈদগাহ মাঠ থেকে শুনছেন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলেছেন। লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম আবারও যে আমারও তো একটা ঘটনা আছে, ঘটনাটি শুক্রবার পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, এভাবে মানে অধৈর্য হওয়ার কারণে আমি প্রত্যেকটা ঘটনাই আপনাদের পড়ে দেখি, এবং এই সপ্তাহে প্রচার না হলেও সামনের সপ্তাহে অবশ্যই প্রচারিত হবে। তানিশা তানহা লিখেছিলেন ছোট হলেও ঘটনাটা ভালো ছিল। লিখেছিলেন আমাদেরকে আবদুল্লাহ সিয়াম, আমার একটা ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি। তো এই পর্যায়ে আমরা চলে যেতে চাই আবারও শাহাদুলের কাছে। তো শাহাদুল, এই ছোট্ট ঘটনাটি, তোমার কি কখনো মনে হয়েছিল যে এই বাসাটাতে বয়েজের পেছনে কোনো ভৌতিক ঘটনা থাকতে পারে? পরিচিত একটা জায়গা, কিন্তু হ্যাঁ পরিচিত জায়গাটা, যেহেতু আমি বয়েজ স্কুলে পড়িনি, তারপরেও যখন খেলাধুলা করতে যাইতাম তখন ওই বাড়িটাতে যখন বল যাইতো, তখন মাঝে যখন আমরা ক্রিকেট খেলতাম তখন কিন্তু আমাকে হচ্ছে ভাই লেগ সাইডে দাঁড়িয়ে করে দেওয়া হতো, লেগ সাইডে, যেন আমি একটু হচ্ছে মানে ফিল্ডিং একটু মোটামুটি ভালো ফিল্ডিং করতাম, তা আমাকে ওই সাইডে দাঁড়িয়ে দেওয়া হতো, তা আমি ওখানে দাঁড়াতাম। এখন ব্যাটসম্যান যদি বল মারতো পাশে আমার মাথার উপর 6 মারতো, তখন বলটা তো এখন আমাকে যেতে হবে, ওই জন্য তা আমি মাঝে মধ্যে ওই বাড়িটা যেতাম পেছন পাশে বল আনার জন্য। তো এখন চতুর্পাশে এত গাছ, এত সব কিছু, মানে একটা দেওয়ালের উপর পর্যন্ত ভাই বট গাছ হয়ে গেছে বা গাজাই গেছে। তা আমি প্রথমবার যখন ঢুকছি তখন আমার গাটা সমসম করে উঠছে, শিউরে উঠছে যে এরকম একটা পরিত্যক্ত বাড়ি কেউ থাকে না, এত সুন্দর একটা বাড়ি আবার কেউ থাকে না, পরিত্যক্ত হয়ে গেছে। পর ওখানকার যে স্থানীয় তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই বাড়িটা কতদিন ধরে ফাঁকা? ভাই সেটা আমি নিজেও সঠিক বলতে পারবো না যে কতদিন ধরে ফাঁকা। এইরকম একটা গাছ গোছালি হয়ে গেছে, বিভিন্ন ধরনের গাছ, আবার দেওয়াল ফেটে ইট ফেটে আবার বট গাছ বের হয়েছে, এরকম একটা অবস্থা। আপনাদের কি ভয় লাগে না বা কখনো আপনারা ভয় পাননি এরকম ঘটনা? আমাদের এবার দিয়ে যাতায়াত করতে বা এটা একদম অভ্যস্ত হয়ে গেছি, এই ধরনের আর মজা হয় না। এখন আমরা মাঝে মধ্যে এখানে যে বন্ধু বান্ধব এসে পিকনিক যখন করতাম তখন এসে এখানে থেকে কেউ আড্ডা দিতাম এখানে বসে বা গান শুনতাম, তা এখন আমাদের ওইসব আর সহ্য বা কোনো কিছু মনে হয় না। বাট নতুন যারা আসে তাদের একটু সমস্যা হয়, ভাই আমরা খেলতে আসছি, আমাকে এখানে বলানতে যে সমস্যা হচ্ছে। পরে সেদিন থেকে ভাইয়া আমি কিন্তু আর ওখানে ওই লেগ সাইডে আমি আর দাঁড়াইনি। আচ্ছা আচ্ছা, আমি বলছি ভাই আমাকে যদি তোরা কিপার উইকেটের পেছনে যদি দাঁড়া করাতে দেশ দাঁড়া হবো, তাছাড়া আমি যদি খেলতেও না নিস, লেগ সাইডে যদি দাঁড়াতে হয় তাহলে আমি খেলবো না ভাই। আর বিনিময়ে যদি ওরা আমাকে খেলতে না দিস আফসোস নাই, কিন্তু আমি ওই সাইডে দাঁড়াবো না। তখন থেকে আমাকে ওরা উইকেটের পিছনে দাঁড়াতে দেয়। সেখানে যাই হোক বাড়ির সম্পর্কে পরের আমরা ঘটনাতে যাই। ঘটনাটি হচ্ছে একটি ছোট্ট একটি ঘটনা, যে মাছ মারার কেন্দ্রিক একটি ঘটনা। ত্রিমণি নাম শুনছো তুমি, তাই না? যেখানে তুমি বিয়ে খেতে গেছিলে কিছুদিন আগে, মনে আছে কিনা জানি না, ত্রিমণিতে বিয়ে খেতে গেছিলাম। ওখানে কিন্তু আমার খালার বাসা ওখানে। হ্যাঁ, আমার রিলেটিভের বাসা, আমার নানির বাবার বাসা ওখানে। আমার খালার বাসা ওখানে। তা আমার খালাতো যে 2 ভাই তাদের কিন্তু প্রচুর পরিমাণ মাছ মারার নেশা আছে। একজন
হাফেজ ছিল আর একজন স্কুল লাইফে পড়াশোনা করতো, দুইজন পাশাপাশি বয়সের, তো একটু বন্ধু সুলভ ভাবে ওরা চলাফেরা করতো সবসময়। আচ্ছা, তা ওরা মাছ মারতে যেত, তা প্রতি দুই একদিন পর পরে ওরা মাছ মারতে যেত, কারণ ও পাশে বিল আছে প্রচুর পরিমাণ। একটু বৃষ্টি হলে ওইখানে পানি জমে যেত আর সবসময় পানি থাকে। তা ওরা একদিন মাছ মারতে বের হবে, তা মাছ মারার কারণে ওরা বের হবে, যে একদিন প্ল্যান করলো যে আমরা মাছ মারতে যাবো আর কি। আচ্ছা, তা বড়জন বললো যে ঠিক আছে মাছ মারতে যাবো, কিন্তু কখন বের হবি সেই সময়টুকু একটু আমাকে বলে দিস, তাহলে আমি মাদ্রাসা থেকে ওই সময়টুকু আসবো। তা ওই কথা শুনে যে বললো যে ঠিক আছে তুই এশার নামাজ পর খাওয়া দাওয়া করে 10টার পর পরে আসিস। তা ঠিক আছে, পরে বড়জন বললো যে ঠিক আছে, নামাজ পড়তো খাওয়া দাওয়া করার পর আমার একটু কোরআন শরীফ পড়া আছে, তা আমি পড়া শেষ করে 11টার ওইদিকে বা 11:30 ওইদিকে আসবো আর কি, তুই রেডি থাকিস, আমি তোকে ডাক দেব। তো তখন কিন্তু ভাই এরকম এত লাইটিং বা ইলেকট্রিসিটি ছিল না গ্রামের দিকে। পরে যে করলো, তারপর বললো ঠিক আছে আমি মাদ্রাসায় যাই, তুই বাড়িতে থাক। তো ওই বলে যে সারাদিনটা গেল, রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত পর 11টা 11:30 বাজে। তা ও এসে ডাকছে যে কিরে ভাই উঠিস না, ছোট ভাই উঠিস না, ওঠ, মাছ মারতে যাবি না? তো ও চটকি উঠছে, হ্যাঁ ভাই হ্যাঁ যাবো, যে তাড়াতাড়ি আয়, আমি বাহিরে অপেক্ষা করতেছি। তা ঠিক আছে। তা ও আবার পাঞ্জাবি পরা ছিল, যে মাদ্রাসায় পড়ে ও পাঞ্জাবি পরা ছিল, তো পাঞ্জাবি পেঁয়াজ দিয়ে রাখছে। আচ্ছা, তো বলতেছে যে ভাই, ছোটজন বের হয়ে এসে বলতেছে ভাই তুই এগুলো খুলবি না, পাঞ্জাবি বা পায়জামা খুলবি না? কয় না, এই অবস্থায় যাবো, তো তুই লাইটার ক্যাটা নি। তো ঠিক আছে ভাই চলো। তা দুইজনের কথা বলতে 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 যাচ্ছে, অনেকটা ডিস্টেন্স দূরত্ব হয়ে গেছে। যে তারপর ছোটজন বলতেছে কিরে ভাই আমি তোর সাথে হাঁটতে পারতেছি না কেন, তোর হাঁটারে এত স্পিড হয়ে গেল, এত আচ্ছা কি দিয়ে মাদ্রাসায় খাওয়া দাওয়া করছিস যে তোরা এত আজকে হাঁটার এত স্পিড হলো? দূর তুই আয় তাড়াতাড়ি, কিছুই হবে না, আবার পা চালা তাড়াতাড়ি, মাছ মারতে হবে, সময় অনেক হয়েছে, কিছুক্ষণ পর আবার ফজরের আজান দেবে কয়েক ঘন্টা পর, মাছ মেরে বাসায় না গেলে আবার সমস্যা হয়ে যাবে, আর ফজরের নামাজ মিস করলে আবার হুজুরের যে আবার মার খেতে হবে ফজরের সময়। তা ঠিক আছে, তাড়াতাড়ি পা চালাচ্ছে, মাছ মারতেছে, মাছ মারে আবার ব্যাগে রাখতেছে, মাছ মারে ব্যাগে রাখে। একটা সময় একদম বিলের শেষ প্রান্তে, যেখানে কোনো বাড়ি ঘর দোয়ার কোনো কিছু নেই, একদম নিদুয়া পাতার একদম সেই পর্যায়ে, যে আবার ওই ভাইটি পায়ের দিকে খেয়াল করে দেখতেছে, আচ্ছা ও না সরি, ও পায়ের দিকে আগে লক্ষ্য করেনি, ও ভাবতেছে যে ও আমার ভাই হলে তো এত জোরে হাঁটার কথা না, আর এতটা দূরত্ব 10-15 ফিট দূরত্ব থাকার কথা না, এত দূরত্ব হবে কিভাবে? তো চিন্তা করলো আচ্ছা ও কি আসলেই আমার ভাই নাকি অন্য কিছু, এরকম একটা চিন্তা ভাবনা করতেছে। তো বলতেছে ভাই আমার একটু সমস্যা হচ্ছে, আমি তো কেটা মারতে পারবো না, আমি একটু বসে থাকি। তো বলতেছে আরে না কিছু সমস্যা হবে না, আমি তোকে সাথে করে বা মাছ মারা শেষে আমি তোকে ঘাড়ে করে বা কোলে করে নিয়ে যাবো, বলা সমস্যা নেই। তো বলতেছে ভাই তুই আমাকে কোলে নিতে পাবি, কোলে করে নিয়ে যাবি এত দূর পর্যন্ত, বাড়ি পর্যন্ত? বলতেছে আরে কোনো সমস্যা হবে না, তুই যাস আমার সাথে, আমার কোলে চড়ে। এই কথা বলে যাচ্ছে। তা পরে ও বুঝতে পারতেছে যে এখানে কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে, মানে পরিবেশটা অস্বাভাবিক একটা পরিবেশ, যার সাথে কোনো কিছু ঘটার একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে। তো ওই চিন্তা করে বলতেছে ভাই চল বাড়িতে যাই, ভালো লাগতেছে না, শরীরটা খারাপ লাগতেছে। ও বলতেছে মাছ না মারিয়ে নিয়ে গেলে তুই তো বাড়িতেও মার বকা খাবি এবং আমাকেও তো বকা খেতে হবে, মাদ্রাসায় যে আসছি যখন মাছ মেরেই নিয়ে যাব। তো এই কথাটা শুনে, যে আমার ভাই তো এরকম করে বলতো, এই কথাটা শুনে ওর মনটা একটু মানে ওই আশঙ্কা যে ভয়টি সেটি একটুখানি কেটে গেল, দূর হলো। তারপর না একসাথে তো পারা যাচ্ছে না। পরে ও যখন পানির উপর একটু লক্ষ্য রাখলো ওর পায়ের দিকে, যে ও পানি থেকে অনেকটা উপরে, মানে পাটা পানির থেকে অনেকটা উপরে, যে সাধারণ মানুষের পা তো পানিতে থাকবে, তার পা আবার উপরে, পানির উপরে। তো দেখে চিৎকার করছে, ওখানে চিৎকার করে বলতেছে
চিৎকার করে বলছে বাঁচাও, শুধু একবার বলতে পারছে যে বাঁচাও। তো যখন দৌড় দেওয়া শুরু করছে, তা ওই ওর ভাই শুক্লভ যে অভয়টি, সে বারবার ওর সামনে যাচ্ছে, ও যখন আবার পিছনের দিকে ব্যাক হচ্ছে, পিছনে যাচ্ছে অভয়টি। আচ্ছা আচ্ছা। ও যেখানে যাচ্ছে আর সামনে না হলে পিছনে যাচ্ছে ওই অভয়টি। তখন ও বুঝতে পারতেছে যে না, আজকে এখানে আমার সাথে কোনো কিছু ঘটবে, এটা আমি নিজেকে বাঁচাতে পারবো কিনা জানি না। তো ও যখন ছোটাছুটি করতেছিল, ছোটাছুটি করার পর একটা পর্যায়ে ভাবতেছি যে এর সাথে কোনো কিছু করে তো মোকাবেলা করতে পারবো না, আর শক্তির সাথে তো আমি কোনো কিছু করে উঠতে পারবো না। তো যেহেতু ও নিজেও একটু মাদ্রাসায় বিকেল করি বা সকাল করি, কিন্তু ভাইয়ার মসজিদে মক্তব পড়াম, তো ওখানে পড়তো। তা কিছু সূরা তেলাওয়াত শিখছে, শেখার পর সেই সূরা তেলাওয়াতগুলো পড়ে নিজের শরীরটাকে বন্ধ করলো, ফু দিল নিজের শরীরে। তা বন্ধ হওয়ার পরে এবং ও যখন ধীরে ধীরে অভয়টি সূরাগুলো পড়তেছে এবং অভয়টির কাছাকাছি যাচ্ছে, অভয়টি ওকে ওর কাছ থেকে দূরে যাচ্ছে, ও যত কাছে যাচ্ছে অভয়টি দূরে যাচ্ছে, এইরকম একটি ঘটনা, দূরে যাচ্ছে। তো সে একটা পর্যায়ে যাওয়ার পর তো ভাবতেছে যে সূরা পড়ে যেহেতু আমার কাজ হচ্ছে, অভয় আমার দিকে দূরে ছড়ে যাচ্ছে, অভয়টি একটি বলতেছে তুই এই কাজ করিস না, এই কাজ করিস না, এই কাজ করলে আমি মরে যাবো, আমি বাঁচতে পারবো, আমার শরীরটা জ্বলতেছে, তুই এই কাজ করিস না, তুই সূরা পড়া বন্ধ কর, এগুলো পড়া বন্ধ কর। ও তো নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু করবে। তা আমার ভাইটি বলতেছে তুই আমাকে ভাইয়ের ব্যাস ধরে, ভাইয়ের সবকিছু ধরে এসে তুই আমাকে ডাকলি মাছ মারার জন্য, এবং তুই এসে আমাকে এখানে ফান্দে ফেলাবি বা আমাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে যাবে, আমাকে মারবি, সেটাকে আমি চাচে দেখবো। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি তোকে দেখার পর, অনেক ছোটাছুটি করার পর যখন ভাবলাম নিজের মনকে শক্ত করলাম যে এর সাথে তো শক্তিতে আমি পারবো না, নিজেকেই কোনো কিছু করতে হবে, আশেপাশে যদি কোনো কিছু নেই নিজেকেই সবকিছু করতে হবে। তখন আমি সূরা পড়া শুরু করলাম, নিজের শরীরকে বন্ধ করলাম, নিজের শরীরে ফু দিলাম। দেন তারপর এসে তোর কাছে যখন আগেছি তুই তখন দূরে যাচ্ছি। একটা সময় ভাই যখন ফজরের আজান দেওয়ার জন্য যাচ্ছে, ফজরের আজান যখন কানে আসলো, তখন সেই মুহূর্তে অভয়টি ওখান থেকে নিমিষেই উধাও হয়ে গেল, এবং আমার যে ভাইটি গেছে সে এক দৌড়ে বাড়িতে এসে কোনো মতো শুধু হাত পাগুলো ফ্রেশ হয়ে শরীরটাকে ফ্রেশ করে আর রুমে যেয়ে গায়ে মাথায় একদম কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এবং সকালে উঠে ওর প্রচন্ড পরিমাণ জ্বর। তা আমার খালাকে জিজ্ঞাসা করে কিরে তোরা এত শরীর খারাপ কেন, জ্বর আসলে কেন? তো বলতেছে আম্মু এই কাহিনী, এই ঘটনাটি ঘটেছিল। পরে ওখানকার হুজুর ডেকে নিয়ে এসে একটু পানি পড়া ও শরীরটাকে বন্ধ করে দিল, হুজুর পানি দিল এবং মেডিসিন কিছু ডক্টর দেখে মেডিসিন নিয়ে এসে খাওয়াইলো। তার 6 থেকে 7 দিন পর সুস্থ হয়ে গেছে, স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই ছিল ঘটনা। জি। তো শাহাদুল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার এই ঘটনাটি চমৎকারভাবে শেয়ার করার জন্য আমাদের সাথে। তো এই মুহূর্তে যেহেতু সময় একেবারে শেষের পথে, আর কথা বাড়তে চাই না। এখন কটা বাজে? 54 বাজে। তো যাই হোক, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন মোটামুটি শেষের পথে আমরা। তো যাই হোক, যারা যেখান থেকে আমাদেরকে দেখছিলেন আজকের এই ভূতবেলার আয়োজন, তো আমি আসলে দেখতে চাই আরও শেষ মুহূর্ত পর্যন্ত কে কে আছেন আমাদের সাথে। মহসিনা খন্দকার লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা উনি আমাদের সাথে ছিলেন এবং ওনার ভয় লাগছে এমনটি জানিয়েছেন। আমাদেরকে লিখেছিলেন আবদুল্লাহ সিয়াম, উনি বলেছেন যে ওনার ঘটনাটা আজকেও শেয়ার করা হলো না, অসুবিধা নেই, নেক্সট এপিসোডে অবশ্যই শেয়ার করা হবে। মনোয়ারুল ইসলাম লিখেছিলেন যে ভাইয়া যুক্ত আছি শেষ মুহূর্ত পর্যন্ত, উনি বোয়ালি থেকে দেখছেন। আরমান হোসেন লিখেছেন যে রাতুল ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, আচ্ছা ভালো থাকবেন শেষ পর্যন্ত। আমি কিন্তু এখনও বিদায় নিই না, আমি চাইলে কিন্তু এখনও আপনাদেরকে ভৌতিক ঘটনা শুনে দিতে পারি। লিখেছেন আমাদেরকে তানিশা তানহা, ছোট হলেও ঘটনাটা সুন্দর ছিল, লিখেছেন তানিশা তানহা, অনেক অনেক ধন্যবাদ। জাহাঙ্গীর আলম লিখেছেন যে ভাইয়া আজকে আপনাকে, আচ্ছা ওকে ফাইন। লিখেছিলেন আমাদেরকে আরও মেহেদী হাসান মানু ছিলেন আমাদের সাথে শেষ পর্যন্ত। আচ্ছা আমাদেরকে এখানে লিখেছেন বরকত ভাই,
উনি বলেছেন আমি যদি দেশে যাই, গাইবান্ধা গেলে অবশ্যই, আচ্ছা গাইবান্ধাতে আসলে তাহলে সারা রাত জেগে শাহাদুল ভাইয়ের বাসায় বারবিকিউ পার্টি হবে। ওকে, সমস্যা নেই, বারবিকিউ পার্টি হবে, সাথে রাতুল ভাই থাকবে, কমল দাদা অবশ্যই সিনিয়র পার্সন সেও থাকবে আমাদের। জি জি জি। তো অনেক অনেক ধন্যবাদ যে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন এই পুরো আয়োজন জুড়ে, এবং খুব ভালো একটা অনুষ্ঠান আজকে গেল। এবং প্রথম থেকে যদি বলি যে প্রথমের মেইলটা আমাদেরকে পাঠিয়েছিলেন দিনাজপুর থেকে আমাদেরকে এক ভাই সাজিদ হোসেন, সম্ভবত, জি সাজিদ হোসেন আমাদেরকে পাঠিয়েছিলেন দিনাজপুর থেকে, জি হ্যাঁ, দিনাজপুর থেকে একটা ঘটনা পাঠিয়েছিলেন। এবং এরপরে যে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালাম সেটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের রেগুলার লিসেনার এবং প্রতিনিয়ত আমাদেরকে ঘটনা পাঠান তানভীর প্রধান ভাই। তো এই দুটি ঘটনা বেশ চমৎকার ছিল। এবং সর্বশেষ যে ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনালাম, আরিফুল ইসলাম নাহিদ আমাদেরকে পাঠিয়েছিলেন ঘটনাটি গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ স্কুলের পেছনে যে বাসাটা সম্পর্কে। তো যাই হোক, সব মিলে ইমেলগুলো তো একটা সাইডে, এবং এর পাশাপাশি যে আমরা অতিথি হিসেবে শাহাদুলকে আজকে পেয়েছিলাম, শাহাদুলের কিছু সংগ্রহ করা ঘটনা, ওর কাজিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে শেয়ার করলেন। তো সব মিলে আমার কাছে ভূতবেলা বেশ এনজয়েবল মনে হয়েছে। আমি একটা মুহূর্ত অন্যদিকে মনোযোগ দিতে পারিনি। আমি সবগুলো ঘটনাই মানে নিজে থেকে ফিল করেছি। আমার বিশ্বাস যে সকল লিসেনার আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত আছেন, তারাও এই ঘটনাগুলো মানে যে ঘটনার প্রেক্ষাপটে নিজেকে অনুভব করেই শুনেছেন। তো যাই হোক, এভাবেই আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই প্রতি বৃহস্পতিবার ফিরে আসি, এবং আগামী বৃহস্পতিবারও আপনাদের ভালোবাসা নিয়েই ফিরতে চাই। ঠিক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ এই পুরো আয়োজন অর্থাৎ ভূত বেলা নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি, রাতুল। সো আবারও ফিরবো আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।